মাঝে একটা কাজ করেছিলে একটা কেস নিয়ে। যেই কেসটায় কাজ করতে গিয়ে তোমার নিজের এনার্জেটিক অনেক প্রবলেম হয়েছিল। ২০২৫ আগস্ট মাসের ওই টাইমের একটি দিন আমি বসেছিলাম। হঠাৎ করে একটি ফোন বেজে উঠল। তো উনি বলেন যে, "আমি খুব বিপদে আছি দাদা। আমাকে উদ্ধার করুন।" তো উনি বলছেন যে, "আমার মেয়ে তো বিয়ে ঠিক হয়েছে মেয়ের।" বলছে মেয়ের যখন রেজিস্ট্রি যেই ডেট ঠিক হয়েছে, তারপর থেকেই মেয়ে একটু গন্ডগোল শুরু করেছে। বলছে যখন বিয়েটা ঠিক হলো ঠিক ৩-৪ দিনের মাথায় দুপুরবেলা যখন আমরা একসঙ্গে খেতে বসেছি, এক চামচে ভাত খায়, সেই মেয়েটি বারবার ভাত চাইছে। খাবার, তরকারি, মাছ মনে হচ্ছে যেন ও অনেক দিনের ভুখা। সব খাবারগুলো খেয়ে ফেলছে। ১:৩০ থেকে ২:০০-২:২০ মধ্যে এরকম একটা টাইমিংয়ে হঠাৎ নাকি ভাইয়ের ঘুম ভেঙে যায়। পাশে দেখে দিদি নেই। তো উঠেও খোঁজাখুঁজি আরম্ভ করে। তখন হঠাৎ করে দেখে সিঁড়ির দরজাটা একটুখানি হালকা করে খোলা। ছাদে গিয়ে যখন দেখে দিদি সেই তেঁতুল গাছের দিকে তাকিয়ে একদম কার্নিচের কাছাকাছি গিয়ে ও তেঁতুল গাছের দিকে তাকিয়ে রয়েছে এবং একটা বিড়বিড় বিড়বিড় করে একটা কার সঙ্গে যেন কথা বলছে এবং হাসছে, চুলটা পুরো খোলা। তো বাড়িতে আমরা এই হবন করি এবং হবন করার সময় অরিত্র যখন আমরা জায়গাকে বাঁধছি, কিছুতেই আমরা জায়গা বাঁধতে পারছি না। বারবার হবন থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে আর মনে হচ্ছে কোনো একটা অবয়ব এই ধোঁয়ার মধ্যে দিয়ে যেন গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো সুরজিৎ দা। হ্যালো, বলো কেমন আছো? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, খুব ভালো আছি মায়ের কৃপায়। অনেক দিন পর তোমার সাথে আজকে দেখা হলো, অনেক দিন পর। প্রায় ৪ থেকে ৫ মাস পর। একদমই। কারণ লাস্ট এপিসোড যখন তোমার সাথে আমরা বার করেছিলাম তখন ২০২৫ ২০২৫ দুর্গাপুজোর পরে, না হলে আগে খুব সম্ভবত, আমার মোস্ট ঠিক প্রবাবলি মনে পড়ছে দুর্গাপুজোর না। পরে। মোস্ট প্রবাবলি তো যেহেতু তারও অনেক আগে শ্যুট হয়েছিল, তাই তোমার সাথে আজকে দেখাটা প্রায় অনেকগুলো দিন অনেক পর। দিন পর আর এবং নতুন বছরে। হ্যাঁ, আর মাঝখানে যখন তোমার সাথে আমার কথা হয়েছিল, হ্যাঁ। তখন আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কোনো খোঁজ খবর নেই কেন। তো তখন তুমিও আমাকে বলেছিলে যে অরিত্র, এখন প্যারানর্মাল কেস অনেক কম হ্যান্ডেল করছি, একদম। কারণ মাঝে একটা কেস তুমি দেখেছিলে বা কাজ করেছিলে একটা কেস নিয়ে। যেই কেসটায় কাজ করতে গিয়ে তোমার নিজের এনার্জেটিক অনেক প্রবলেম হয়েছিল। আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম সেই সময়টায়। মাস দুয়েক আমি একটুখানি মানসিক ট্রমা, মানসিক জায়গা থেকে একটুখানি অসুস্থই ছিলাম। তো সেই ঘটনাটা কিছুদিন আগে আমি তোমার কাছ থেকে শুনলাম। যদিও পুরোটা শোনা হয়নি, তুমি আমাকে কিছুটা বলেছিলে। এবং কেসটা তোমার কাছে এসেছিল মোস্ট প্রবাবলি এই গত বছরের শেষের দিকে। ২০২৫ ওই আগস্ট নাগাদ এরকম একটা দুপুরবেলার সময় ফোনটা এসেছিল আর কি। একদম স্টার্ট থেকে বলো, আমি পুরোটা শুনবো, কারণ অর্ধেক শুনেছি তো, কিউরিওসিটি অনেক বেশি। আর তার উপর তুমি বলেছো এই ঘটনাটার পেছনে তোমার নিজের প্রচুর এনার্জি ড্রেন আউট হয়ে গেছিল, প্রচুর এনার্জি অনেকটা বেশি অসুস্থ হয়েছিল তুমি। একদম একদম। তো একদম শুরু থেকে শুনবো কি হয়েছিল। ২০২৫ আগস্ট মাসের মাঝখানে ওই ১৫-২০ তারিখ, ডেটটা আমি পার্টিকুলার মনে নেই। তো ওই টাইমের একটি দিন দুপুরবেলা আমি বসেছিলাম। হঠাৎ করে একটি ফোন বেজে উঠল। ফোনটা আমি আননোন ফোন ধরি না সাধারণত, কিন্তু মায়ের কৃপা আর কখনো কখনো কাকতালীয়ভাবে অনেক ঘটনাগুলো আমাদের মেনে নিতে হয় বা আমরা করে ফেলি। সেই জায়গা থেকে ফোনটা ওঠাই এবং ফোনটা ওঠানোর পর এক ভদ্রমহিলার কণ্ঠস্বর। সুরজিৎবাবু বলছেন? আমি জেনারেলি হ্যাঁই বলেছি, কারণ ক্লায়েন্টের ফোন আমার যে বুকিং নেয় সেই ধরে। কিন্তু ফর্চুনেটলি আনফর্চুনেটলি যাই বলো না কেন, সেই দিন সেই ভদ্রমহিলা ফোনটা আমার বাড়িতে রেখে গেছিলো। আমি তখন বাড়িতেই ছিলাম। আমি বললাম হ্যাঁ বলছি। না, আপনাকে গল্পওয়ালা এপিসোডে দেখেছি, পডকাস্টের এপিসোডে দেখেছি, ওখান থেকেই আপনার ফোন নাম্বারটা পেলাম। একটু কথা বলা যাবে? আমি নিশ্চয়ই বলা যাবে। আমি সাধারণত আমার নিজের ডিগনিটি বজায় রেখে বা আমি কাউকেই অবমাননা করি না যে না কথা বলা যাবে না, এরকম বলি না। যদি আমি ফোন ধরি ডেফিনেটলি তার সঙ্গে কথা বলি।
এবার আমি বুঝতে পারছি, কারণ অগাস্টে তোমার সাথে আমার একটা এপিসোড বেরিয়েছিল। ওই মোস্ট প্রবলি ওই রকম ধরনের তোমার সঙ্গে তো অনেক এপিসোড করা, তার মধ্যে কোনো একটা এপিসোডে থেকেও ফোন নাম্বারটা কালেক্ট করে। তো উনি বলেন যে আপনার সঙ্গে আমার কিছু কথাবার্তা আছে, একটু যদি সময় দেন আমি ডেফিনেটলি দেবো। না, আমি খুব বিপদে আছি দাদা, আমাকে উদ্ধার করুন। আমি উদ্ধার তো মা তারা করবেন, আমি তো নিমিত্ত, আমি তো রিপ্রেজেন্টেটিভ। আমি যেটুকুন জানি আমি ডেফিনেটলি আপনার সঙ্গে আছি, কিন্তু ঘটনাটা আগে আমাকে বলুন, আমার ক্যাপাসিটির মধ্যে হলে আমি নিশ্চয়ই আমি চেষ্টা করব। তো এই বলেই শুরু হয়। তো প্রথমেই উনি ঘটনাটা বলতে বলতে কাঁদতে আরম্ভ করেন। ঘটনাটা যখন বলছেন, ওনার মানে ফ্যামিলিতে 3 ভাইয়ের একটা ফ্যামিলি, মানে উনি স্ত্রী বলছেন, এক ভাইয়ের স্ত্রী বলছেন। আচ্ছা। 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের 2টি ছেলে, এই যিনি ফোন করেছেন ইনি হচ্ছে মেজো ভাই, একটি ছেলে একটি মেয়ে, আর ছোট ভাইয়ের একটি ছেলে। এই ফ্যামিলি একটি বাড়িতেই থাকে সবাই মিলে। ঘটনাটা কোথাকার ঘটনা? এটা নর্থ 24 পরগনার ঘটনা। আচ্ছা। আমি জায়গাটা পার্টিকুলার বলছি না, নর্থ 24, কারণ ওখানকার অনেক লোকই এই ঘটনাটা সম্পর্কে ওয়াকিবহল, আচ্ছা, জানেন অনেকেই। তো ওনাদের নিজেদের ফ্যামিলির স্বার্থে আমি জায়গাটা পার্টিকুলার বলছি না, কিন্তু ঘটনাটা নর্থ 24 পরগনার ঘটনা। তো 3 ভাইয়ের ফ্যামিলি একসঙ্গেই একটা বাড়িতেই থাকেন, একসঙ্গে হাঁড়ি আলাদা, কিন্তু ঘটনা হচ্ছে যখন কোনো অকেশন বা যখন কোনো জায়গায় যাওয়া হয় তখন সবাই একসঙ্গেই থাকে। কিন্তু নিজেদের মধ্যে, ওনার কথা শুনে আমার তখন মনে হচ্ছিল যে নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স ডেফিনেটলি আছে, একটা হিংসার উদ্রেক ভাই ভাইদের মধ্যে রয়েছে। এটা উনি কথাবার্তা বলে সেরকমভাবে ভাই বা ভাইয়ের ছেলেপুলেদের নিয়ে সেরকম রিলেশনে নেই, সেই ব্যাপারটা কথা বললে তো বোঝা যায় অনেকটা নেগেটিভই বলছিলেন। যাই হোক, আমি ওই ব্যাপারটা তখন সেই মুহূর্তে আমার মনের মধ্যে কোনো ইন্টারোগেটিভ সাইন তৈরি হয়নি, ওই ব্যাপারটা নিয়ে আমি কোয়ারিজও করিনি ওনাদের, কারণ উনি খুব ভীত সন্ত্রস্ত ছিলেন এবং মানসিকভাবে খুব যন্ত্রণাগ্রস্ত ছিলেন। ওনার কথাবার্তা বা ওনার অ্যাপ্রোচ যেভাবে করছিলেন, একটা কাকুতি মিনতির ভাব, একটা ভয়ের ভাব, কথা শুনলে মানুষের বোঝা যায়। তো উনি বলছেন যে আমার বড় মেয়ে এবং একটি ছেলে, মেয়ের বয়স নিয়ার অ্যাবাউট 24+, ছেলে 16 বছর বয়স। ছেলেটাও মোটামুটি ম্যাচিউরিটির জায়গায়, মেয়ে তো বিয়ে ঠিক হয়েছে, মেয়ের বিয়েটি ঠিক হয়েছে দক্ষিণ 24 পরগনার একটি ছেলের সঙ্গে, মানে আমাদের সাউথ ক্যালকাটা, দক্ষিণ 24 পরগনা মানে সাউথ ক্যালকাটা, মানে জায়গাটা গড়িয়া ওরিয়েন্টেড জায়গা একটা। আচ্ছা। তো ওইখানে একটি ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, রিসেন্ট ঠিক হয়েছে, 15-20 দিন এরকম ধরনের একটা বিয়ে ফাইনালাইজ। কথাবার্তা অনেক দিন ধরে হচ্ছিল, কিন্তু বিয়েটা ফাইনালাইজ হয়েছে 15-20 দিন ধরে। তো এই যে পুরো ব্যাপারটা হওয়ার পর বলছে, মেয়ের যখন বিয়ে ঠিক হয়ে ফাইনালাইজ হয়ে গিয়ে, যখন কথাবার্তা হয়ে গিয়ে রেজিস্ট্রির ডেট ঠিক হয়েছে, বিয়ের 15 দিন আগে কথাবার্তা ফাইনাল হয়েছে, একটা ডেট ঠিক হয়েছে যে যেদিন বিয়ে হবে তার আগেতে একটা রেজিস্ট্রি হবে। রেজিস্ট্রি যেই ডেট ঠিক হয়েছে তারপর থেকেই মেয়ে একটু গণ্ডগোল শুরু করেছে। গণ্ডগোলটা কীরকম ওনারা প্রথমে বুঝতে পারেননি গণ্ডগোল কী। আচ্ছা। তো বলছি, আমরা প্রতিদিনই একসঙ্গে, বাবা লোহার দোকানের ব্যবসা, অবস্থাপূর্ণ, মানে মেজো ছেলেরই অবস্থা, যেটা পরবর্তীকালে বোঝা গেল যে মেজো ছেলেরই অবস্থা হচ্ছে ওইখানে ফ্যামিলিতে ইকোনমিক্যাল জায়গা থেকে একটু স্টেবল, বাকিদের অবস্থা কিন্তু খুব একটা ইকোনমিক্যালি স্টেবল নয়। ওকে। ওনার দোকান রয়েছে, লোহার ব্যবসা রয়েছে, লোহার দোকান রয়েছে, মানে হার্ডওয়্যার্স ওরিয়েন্টেড দোকান রয়েছে মেজো ছেলে, যার মেয়েটির বিয়ে হবে বলছে। তো মেয়েটি একসঙ্গেই, বাবা দুপুরবেলা দোকান বন্ধ করে ফিরে এলে একসঙ্গেই টেবিলে বসে সবাই খায়, সবাই সবার জন্য ওয়েট করে। তো মেয়েও ওয়েট করে, ছেলেও ওয়েট করে, বাড়িতে থাকলে বাবা মা এলে একসঙ্গে বসে সবাই মিলে খায়, প্রতিদিনই এটাই নিয়ম। বলছে হঠাৎ করে বিয়ে ঠিক হওয়ার ঠিক 4-5 দিনের মাথায় দেখছি মেয়ে একদম স্লিম, মেয়ের ওজন 58 কেজি। উনি ওনার কথা অনুযায়ী বলছেন, মেয়ে 1 চামচে ভাত খায়, ডায়েট কন্ট্রোল করে, নিজেকে খুব মেনটেন করার চেষ্টা করে। যখন খাবার দিচ্ছে, বলছে যখন বিয়েটা ঠিক হলো ঠিক 3-4 দিনের মাথায় দুপুরবেলা যখন আমরা একসঙ্গে খেতে বসেছি, 1 চামচে ভাত খায়, সেই মেয়েটি বারবার ভাত চাইছে এবং খুব দৃষ্টিকটু লাগছে যেভাবে ভাতটা খাচ্ছে। খাবার, তরকারি, মাছ, মনে হচ্ছে যেন ও অনেক দিনের ভুখা, সব খাবারগুলো খেয়ে ফেলছে। এবার যেহেতু আদরের মেয়ে, বাবা বলছে খাচ্ছে খাক, আমিও ভাবছি খাচ্ছে, ভাই অতখানি খেয়াল করছে না, কিন্তু আমাদের মধ্যে একটা চাওয়াচাই তৈরি হচ্ছে আমার আর হাজব্যান্ডের মধ্যে, যে মেয়ের মধ্যে একটা অ্যাবনর্মালিটি, এত কি করে খাচ্ছে, এত খাবার পরিমাণ কি করে ইনটেক করছে, অল অফ আ সাডেন হচ্ছে ঘটনাটা। এবং খাওয়াটা বেশ একটা মানে নর্মাল খাওয়ার মধ্যে পড়ছে না, খাওয়ার পদ্ধতি বা আঙ্গিক এবং নেয়ার পদ্ধতি যেভাবে নিচ্ছে, যতখানি ভাত নিচ্ছে, যেটা অ্যাবসার্ড ব্যাপার, সেই ঘটনা ঘটছে। এবং খেতে 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 হাঁড়ির ভাত প্রায় শেষের পথে, ওদের মধ্যে স্ট্রাইক করছে। এবার ওরা ভাবছে হয়তো হতে পারে কোনোদিন খিদে বেশি থাকতে পারে, কিন্তু খিদেটা এইরকম চরম পর্যায়ে বেশি, এটা একটা মনের মধ্যে
ইন্টারোগেটিভ সাইন তৈরি হচ্ছে, কিন্তু তখনও ওনারা কিছু বুঝে উঠতে পারেননি। পরবর্তীকালে ওই দিন রাত্রিবেলা যেদিন ভাত খেয়েছে, ওদের মধ্যে একটু আলোচনা হয়েছে মা বাবার মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। ভাইকেও কিছুটা বলেছে, ভাইও ক্যাজুয়াল বলেছে হ্যাঁ খিদে পেয়েছে, খেতে পারেই, এই ঘটনা ঘটতেই পারে। ভাই অতখানি ডেপথের মধ্যে যায়নি। যে ওদের দুটি ঘর, যেহেতু পৈতৃক বাড়ি, প্রত্যেকেরই দুটি করে ঘর ভাগে, তো একটি ঘরে বাবা মা শোয়, একটি ঘরে ভাই বোন দুজনে একসঙ্গে শোয়। তো রাত্রিবেলা ভাই বোন দুজনে একসঙ্গে যথারীতি যেরকম প্রতিদিন শোয় সেরকমই শুয়েছে। বলছে এটা ভাইয়ের কথা, মানে ভাই ওর মাকে পরবর্তীকালে বলেছে যে যখন আমরা শুয়ে রয়েছি, শুয়ে প্রায় আমরা ঘুমিয়েই পড়েছি, রাত্রির পার্টিকুলার টাইমটা আমাকে বলতে পারছিল না, 1:30 থেকে 2-2:30-এর মধ্যে এরকম একটা টাইমিংয়ে হঠাৎ নাকি ভাইয়ের ঘুম ভেঙে যায়, পাশে দেখে দিদি নেই। এটা কতদিনের মাথায়? ওই যেদিন ভাত খেয়ে, মানে যেদিন ওই অ্যাবনর্মালিটির ভাত খাওয়া দাওয়াটা করেছে, করার পর ওই দিন রাত্রিবেলাতেই ঘটনা ঘটছে। বিয়ের ঠিক তখনও বাকি আছে 15 দিন বা ওই 14 দিন, এরকম একটা টাইমিং বাকি আছে। সবার ঠিক 3-4 দিনের মাথাতেই ঘটনাগুলো ঘটছে। রাত্রিবেলা বলছে যে দিদি পাশে নেই। ও হকচকিয়ে উঠে পড়ে হতভম্ব হয় যে দিদি তো কোনো দিন এরকম বিছানা থেকে উঠে চলে যায়নি বা বিছানা থেকে থাকেনি। আমি ঘুম থেকে উঠে দিদিকে দেখতে পাচ্ছেন, একটা অল অফ আ সাডেন মাথার মধ্যে একটা হঠাৎ করে স্ট্রাইক হয়েছে। কী হলো দিদির? শরীর কি খারাপ করলো? স্বাভাবিকভাবে যেরকম হয়, অতখানি ম্যাচুরিটি 16 বছরের ছেলের আসেও নি। তো উঠেও খোঁজাখুঁজি আরম্ভ করে, বাথরুম দেখে, বাইরের রাস্তা, যে বারান্দা দেখে, সব জায়গায় দেখে, কোনো জায়গাতেই দেখতে পায় না। না দেখতে পেয়ে যখন ও মা বাবাকে ডাকতে যায়, তখন হঠাৎ করে দেখে সিঁড়ির দরজাটা একটুখানি হালকা করে খোলা এবং একটু আলো যেন ঢুকছে। আচ্ছা। তো ও ভাবে যে সিঁড়িতে ছাদে চলে গেল দিদি বলেও সিঁড়ি দিয়ে উঠে ছাদে গিয়ে যখন দেখে, তখন ও নিজেই একটা ভিমরি খাওয়ার মতো উপক্রম হয় এবং ও নিজে খুব ভয় পেয়ে যায়। দেখে দিদি একদম ওদের দক্ষিণ পশ্চিম দিকে একটা তেঁতুল গাছ আছে, ভদ্রমহিলা বলছেন। সেই তেঁতুল গাছের দিকে তাকিয়ে একদম কার্নিচের কাছাকাছি গিয়ে ও তেঁতুল গাছের দিকে তাকিয়ে রয়েছে এবং একটা বিড়বিড় করে একটা কার সঙ্গে যেন কথা বলছে এবং হাসছে, চুলটা পুরো খোলা, একটা অ্যাবনর্মালিটি ওর মধ্যে দেখা যাচ্ছে। ভাই এটা দেখে থাড়িমাড়ি খেয়ে নিচে নেমে চলে এসে বাবা মাকে ডাকতে যাচ্ছে, তখন দেখছে দিদি ছাদ থেকে নেমে আসছে। তো তখন দিদি ওকে যথারীতি জিজ্ঞেস করে, ভাই শুসনি, উঠে পড়েছিস? তখন তুই তো ছাদে ছিলিস। বলে আমি ছাদে ছিলাম। হ্যাঁ ছিলাম তো। নর্মালভাবে এই কথাটাকে অ্যাবলিশ করার চেষ্টা করে, বলে বাবা মা কোথায় যাচ্ছিস? না বাবা মাকে ডাকতে যাচ্ছি। তুই ছাদে চলে গেছিস, বাবা মাকে ডাকতে হবে না, শুয়ে পড়বি চল। আচ্ছা। নর্মালাইজ করে দেয় ব্যাপারটাকে। কিন্তু তার মধ্যে ওর ভাইয়ের মধ্যে একটা সন্দেহ জাগে যে এই ঘটনা রাত্রি 2:30-এর সময়, 1:30-2-2:30-এর সময় ছাদে গিয়ে তেঁতুল গাছের দিকে তাকিয়ে বিড়বিড় করে বকে যাচ্ছে। ওর মধ্যে যেটুকুন সেন্স অফ হিউমার বা ওর মধ্যে যেটুকুন সেন্স থাকা উচিত, সেই অনুযায়ী ওর একটা চিন্তা হয়েছে। কিন্তু যেহেতু বড় দিদি বিয়ে ঠিক হয়ে গেছে, সেই জায়গা থেকেও যেহেতু বাবাকে বারণ করেছে, মাকে বারণ করেছে বলার কথা, সেই জায়গা থেকে ও সেই দিন রাত্রিবেলা আর কিছু বলেনি বাবা মাকে। এসে শুয়ে পড়েছে যথারীতি। শুয়ে পড়ার পরের দিন সকালে উঠেছে। ওঠার পর যখন আবার ছাদে গেছে, ওদের ছাদে একটা কাছে সিঁড়িঘর আছে, সিঁড়িঘরের মুখেতে একটা টিয়া পাখি ছিল। ওনাদের কথা অনুযায়ী টিয়া পাখিটা খাঁচাতেই থাকে, প্রতিদিন ডাকে। এবার সকালবেলা যখন ঘুম থেকে উঠে ওই টিয়া পাখিকে খাবার দিতে গেছে, ছেলেটি ভাই দেয়, গিয়ে দেখছে টিয়া পাখিটি খাঁচার মধ্যে মৃত এবং টিয়া পাখির ঘাড়ে যেন কেউ মাংসটা খুবলে খেয়ে নিয়েছে মনে হচ্ছে একদম। এবার ইঁদুর থাকতে পারে, ছুঁচো থাকতে পারে, আমাদের বাড়িতে সাধারণত থাকে, কিন্তু অত বড় টিয়া পাখিকে ইঁদুর কামড়াবে, টিয়া পাখি চেঁচাবে না। বড় কথা, টিয়া পাখিকে যে কামড়াবে তার জন্য তো খাঁচার ভেতর ঢুকতে হবে, খাঁচার ভেতরে সরু, মানে বিভিন্ন রকম ওরা চিন্তাভাবনা আরম্ভ করেছে যে ইঁদুর হতে পারে, বেড়াল থাবা মারতে পারে, হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে বেড়াল থাবা মারতে পারে। কিন্তু কোনোদিন এই ঘটনা ঘটেনি। টিয়া পাখিটা প্রায় 2-2.5 বছর ওদের বাড়িতে রয়েছে এবং টিয়া পাখিটা চেঁচায়ও নি। টিয়া পাখি সাধারণত বেশিকারই লোক দেখলে চেঁচায়, তুমি গেলে চেঁচায়। বড় টিয়া পাখি সাধারণত কথা বলা টিয়া পাখি কথা বলে, সাধারণত না বুঝতে পারলেও তারা একটা চিৎকার চেঁচামেচি করার চেষ্টা সবসময় করে, কিন্তু কোনো রকম নিঃশব্দ, কোনো রকম আওয়াজই পায়নি। সকালবেলা গিয়ে দেখছে টিয়া পাখিটা খাঁচায় মারা গেছে। এই যখন ঘটনাটা ভাই দেখেছে, তখন ও আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে দিদি ফিদি কাউকে না জানিয়ে বাবা মার ঘরে টক্কর মেরেছে, বাবা মাকে তুলে গিয়ে বলেছে, বাবা মাকে বলেছে যে মা দেখো, বাবা দেখো, এই টিয়া পাখিটা এরকম ঘাড়ের মাংস খুবলে খাওয়া অবস্থায়, মৃত অবস্থায় খাঁচার মধ্যে পড়ে আছে। তখন বাবা বলছে হতেই পারে, টিয়া পাখিকে কী হয়েছে। এবার এইটা নিয়ে যখন একটা কিউরিওসিটি তৈরি হচ্ছে, তখনও কিন্তু ওর দিদির ঘটনাটা বাবা মাকে বলে ফেলে যে কাল রাত্রিরে দিদি 1:30 থেকে 1:45-2-র সময়, 2:30-এর সময় ছাদে দাঁড়িয়ে তেঁতুল গাছের দিকে তাকিয়ে বিড়বিড় করে বকছিল। আমি বলতে আমাকে বারণ করেছে। আমি আজকে এই টিয়া পাখির ঘটনাটা দেখার পর আমার ভয় পাচ্ছে, আমি দিদির সঙ্গে আর শোবো না। আচ্ছা।
তো এই ঘটনা দেখার পর ওরা তো প্রথম দিন যখন ভাতটা খেয়েছিল তখন ওর মায়েরও একটা অ্যাক্টিভিটির জায়গা থেকে সন্দেহজনক একটা জায়গা তৈরি হয়েছিল যে এই ঘটনা, ভাতটা এরকম খাচ্ছে কেন, হঠাৎ করে এরকম ভাত খাওয়া একটা অ্যাবনর্মালিটি। বাবাও তাকিয়ে রেখেছিল, যেহেতু আদরের মেয়ে সন্তান, সামনে বিয়ে হয়ে যাবে, কেউ কিছু ওকে কোয়ারিজ করেনি, যদি খায় খাক। আমরা সাধারণত সন্তান সন্ততিকে এইভাবে এই চোখেই দেখি। তো তখন বাবা মা বলে যে এখন কিচ্ছু কাউকে বলিস না, তুই আজকেও শুবি দিদির সঙ্গে, আমরা জেগে থাকবো, আমরা ঘরের কপাট ভেতর থেকে ছিটকিনি দেবো না, ঘরের কপাটটা মোটামুটি খোলা থাকবে, এই ঘটনা হলে আমাদের কিন্তু তৎক্ষণাৎ জানাবি। তো যথারীতি ভাই ভয়ে দিদির পাশে শুয়ে থাকে এবং সে জাগ্রত অবস্থায় শুয়ে থাকে, চোখ বোঝানোর মানে শুয়ে ঘুমানোর অবস্থায় একটা ভান করে থাকে, নাটক ঘাপটি মেরে পড়ে থাকে। যথারীতি বাবার দরজাও খোলা, বাবা মায়ের পাশের ঘরের দরজাটাও খোলা থাকে। যথারীতি দিদি সেই দিন রাত্রিবেলাতেও আবার ওই 1:30-2:00 সময় আবার দেখে যে পাশ থেকে উঠে যাচ্ছে, এলোখেলো অবস্থা, শাড়ি যেটা সালোয়ার কামিজ পরে শুয়ে থাকে সেই যিনি কামিজ বা ড্রেসটা ঠিক মতো নেই, গায়ে ওড়নাও দেওয়া নেই, কিছু নেই, একটা এলোথেলো অবস্থায় উঠে আবার সিঁড়ির দিকে যাচ্ছে। ও পিছন পিছন আস্তে আস্তে আসে যাতে দিদি না বুঝতে পারে। সিঁড়িতে ওঠার সঙ্গে সঙ্গে ও বাবা মাকে নক করে, বাবা মাকেও ডাকে, বাবা মাও যাতে না বুঝতে পারে সেই অনুযায়ী ও পিছন পিছন আস্তে আস্তে ধাওয়া করে। এবার সিঁড়ি দিয়ে উঠে যখন পিছন দিকে চলে, ও পিছন দিকে তো তাকাচ্ছে না, বাবা মা সিঁড়ির দরজার কাছে গিয়ে এবং ভাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে দেখে ঠিক সেম সিচুয়েশান করছে এবং ও তেঁতুল গাছের গোড়া ওই দিকে তাকিয়েই যেন কিছু একটা বলছে এবং যে রেলিং রয়েছে রেলিংয়ে পিছন করে বসে চুলটাকে নিচের দিকে করার চেষ্টা করছে এবং ঘাটটাকে নিচের দিকে করার চেষ্টা করছে। তো অ্যাবনর্মাল ব্যাপার, ওরা ভাবছে যে পড়ে যাবে। এবার যখন ওর ভাই ছুটে যাচ্ছে ধরতে যাওয়ার জন্যে, হঠাৎ করে দিদি ওদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে এবং দৃষ্টি নিক্ষেপ করে এমন একটা আবভাব করে, এমন একটা আচরণ তৈরি করে যাতে ওরাও কনফিউজ হয়ে যায় এবং ওরা ভয় পেয়ে যায়। এবং তাৎক্ষণিক মানে এটা ফিউ সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ঘটে। ঘটার পর ওরা তখন নিজেরা কি করবে, ধরতে যাবে কি ধরবে কি ওর নিচে পড়ে যাবে, এই যে একটা মানে জায়গা তৈরি হয়, এনভায়রনমেন্ট তৈরি হয়, এই নিয়ে ওরা দোনামোনা করতে আরম্ভ করে যে ভেতরে ঢুকবো কি ভেতরে ঢুকবো না। ওদের মধ্যেও কিন্তু একটা ভীতি, যেহেতু বাবা মা, তা সত্ত্বেও ওদের মধ্যে কিন্তু একটা ভীতি তৈরি হতে আরম্ভ করে মেয়ের ওই আচরণ দেখে। এবং স্ট্রেট ওয়ে মেয়ে আসে, কারোর সঙ্গে কোনো কথা না বলে মেয়ে সবাইকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং স্ট্রেট ওয়ে নিজের ঘরে গিয়ে নিজের ঘরে দম করে কপাট দিয়ে দেয়। এরা বাইরে ঘটনাটা বুঝতে পারছে না কি হচ্ছে, ছুটে যায়, ছুটে গিয়ে ঘরের মধ্যে ওরা বসে থাকে সারা রাত্রি, এইভাবে জেগে কাটে। পরদিন সকালবেলা যখন ঘরের দরজা আবার নক করা হয়, নর্মালাইজ দরজা খুলে দেয় মেয়েটি এবং সেই দিন তার মেনস্ট্রুয়েশন সাইকেল হয়েছে। মেয়েটির মেনস্ট্রুয়েশন সাইকেল হয়েছে, ওর মায়ের ক্ষেত্র থেকে বলছি, মা বলছে মেনস্ট্রুয়েশন সাইকেল হয়েছে এবং দেখছে যখন স্নান করতে গেছে দরজাটা, বাথরুমের দরজাটা ভিতর থেকে না ভিজিয়েই স্নান করতে ঢুকে পড়েছিল, যেহেতু ওই ফ্যামিলির মধ্যে বিশাল কিছু লোকজন আসা যাওয়া নেই, ঢুকে পড়েছিল বা অ্যাবসেন্ট মাইন্ডে হতে পারে, ওনাদের অনুযায়ী ওরা বলছে যে লোকজন আসে না সেই জন্য বাথরুমের দরজা খোলা ছিল, মাঝে মাঝেই নাকি খোলা থাকে, খোলা মানে ভেজানো রয়েছে কিন্তু ভেতর থেকে ছিটকিনি দেওয়া নেই। তো সেই ক্ষেত্র থেকে গিয়ে দেখে যে ওর মেনস্ট্রুয়েশন সাইকেল হয়েছে এবং সেই মেনস্ট্রুয়েশন সাইকেলের যে ব্লাড সেটা গোটা দেয়ালে লাগানো এবং যখন স্নান করে বেরিয়ে এসেছে তখন দেখা যাচ্ছে তার স্নান করার পরেতেও তার গোটা পায়েতে ওই মেনস্ট্রুয়েশনের ব্লাড লেগে রয়েছে। তো এই অস্বাভাবিক আচরণগুলো মা যখন দেখছে তখন ওদের বুক ফেটে যাচ্ছে, কিছু করতে পারছে না, কাউকে বলতে পারছে না, কি করবে দিশেহারা, মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। বাবা দোকানে যাবে কি দোকানে যাবে না, কার কাছে যাবে, ডাক্তারের কাছে যাবে না কাউন্সিলরের কাছে যাবে না সাইকিয়াট্রিস্টের কাছে যাবে না অ্যাস্ট্রোলজারের কাছে যাবে, কার তান্ত্রিকের কাছে যাবে, কি করবে। সাধারণত আমরা কনফিউজ হয়ে যাই কি রোগ, এটা কেন হচ্ছে। ওদের কাছে কোনো রকম এইসব আইডিয়া ছিল না যে এই রকমভাবে মানুষ পিশাচ চালন করতে পারে, এই রকমভাবে মানুষ পিশাচ চালন করে মানুষের ক্ষতি সাধন করে দিতে পারে, কিন্তু ওদের কাছে কোনো রকম এই সমস্ত আইডিয়া ছিল না। কিন্তু উনি বলছেন যে আমার সন্দেহ হয় আমার বড় যাকে, আচ্ছা, বড় যাকে সন্দেহ, কারণ বড় জায়ের ঘর থেকে মাঝে মাঝে কর্পূরের গন্ধ, মাঝে মাঝেই বড় জায়ের ঘর থেকে কখনো পাতিলেবু ছুঁড়ে ফেলছে বারান্দা দিয়ে, কখনো দেখা যাচ্ছে শুকনো লঙ্কার গন্ধ, কখনো দেখা যাচ্ছে কোনো যে পুজো নিয়ে হাতে নিয়ে কোনো জায়গায় খালি পায়ে চলে যাচ্ছে লাল শাড়ি পরে, সন্ধেবেলা কোনো পুজো নেই কিন্তু ডালি নিয়ে যাচ্ছে। এই সমস্ত দেখে ওদের কিন্তু সব ব্যাপারটাই ক্যাজুয়ালি, কোনো তাদের মধ্যে কোনো রকম এই বড় যাকে নিয়ে আলোচনা হয়নি। যেমন হাজব্যান্ড ওয়াইফের আলোচনা হয় যে কোথায় যায়, এত শুকনো লঙ্কার পোড়া গন্ধ বেরোচ্ছে কেন, এত ঝাঁঝ কেন, এত সর্ষের ঝাঁঝ লাগছে কেন, ইলিশ মাছ তো খাচ্ছে না, বিভিন্ন রকম যেমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের আলোচনা হয় সেরকমই ক্যাজুয়াল আলোচনা হয়েছে। এইবার কিন্তু সন্দেহের জায়গাটা ওই বড় জায়ের ওপর কিন্তু বর্তাতে আরম্ভ হয়েছে। উনি আমাকে বলছেন যে আমার বড় যা কিছু করতে পারে, এই জায়গাটা আমার সন্দেহ হয়েছে।
তখন আমি তো আস্তে আস্তে সাইলেন্টলি শুনে যাচ্ছি, পুরো ব্যাপারটার শিকড়ে না গেলে আমি তো ডিসিশন দিতে পারছি না যে ঘটনাটা এই ঘটনা হয়েছে, বা আমি বাস্তুর মাটি সম্পর্কেও ওয়াকিবহল নয়। আমার যেটুকুন তান্ত্রিক ক্ষমতা বা আমি যেটুকুন অ্যাস্ট্রোলজি জানি বা হরোস্কোপ জানি, সেই অনুযায়ী যেটুকুন বাস্তু সম্পর্কে আমার বলার ক্যাপাসিটি রয়েছে মাতারার কৃপায়, তোমাদের ভালোবাসায়, ততক্ষণ আমি তো কনক্লুড ডিসিশন দিতে পারছি না। তো উনি বলে যাচ্ছেন, আমি চুপচাপ শুনে যাচ্ছি। উনি মাঝে মাঝে আমাকে বলছেন, দাদা শুনছেন তো? আমি হ্যাঁ নিশ্চয়ই শুনছি, আপনি বলুন, আপনি পুরো ব্যাপারটা আমাকে একদম খোলসা করে বলুন। তো উনি তখন বলছেন, আমার বড়জাকে আমার খুব সন্দেহ হয় যে উনি এই ধরনের তুকতাক করেন। আচ্ছা, আমি বললাম এটা তো, তখন আমি বললাম যে এটা তুকতাকের ঘটনা নয়, তুকতাক ইজ ডিফারেন্ট, এটা ব্ল্যাক ম্যাজিক হয়ে গেল, এটা কোনো জিন চালনা বা পিশাচ চালনার কোনো ক্রিয়া হয়েছে আমার মনে হয়। আপনি পরবর্তী স্টেপটা বলুন, কি এরপরে কি স্টেপ? না এরপরে এই প্রায় দিনই এইরকম ঘটনা মেয়ে করতে থাকে। কখনো সিঁড়ির রেলিংয়ে উঠতে উঠতে সিঁড়ির রেলিংয়ে শুয়ে পড়ার মতো করে চুল এলিয়ে, বা মাটি পর্যন্ত, অনেক বড় চুল ছিল, মাটি পর্যন্ত চুলটা ঠেকছে, মানে একটা অ্যাবনর্মাল, মানে অবিশ্বাস্য একটা ঘটনা মেয়ে করতে আরম্ভ করছে। এই ঘটনা শুনতে শুনতে আস্তে আস্তে কানাকানি হয়ে যায়। আমরা সাধারণত পাড়ার মধ্যে থাকলে বা একটা পরিবারের মধ্যে থাকলে কতক্ষণ চিপে রাখবে? কখনো কখনো কেউ না কেউ, ছেলে, ভাই, বাবা, এই চিন্তার কথা কাউকে বলে ফেলেছে। সেই কথাটা বলে ফেলার ফলে মোটামুটি বড় যা থেকে ছোটো যা, ছোটো যা থেকে ছোটো ভাই, বড় ভাই, সবাই মোটামুটি স্প্রেড হয়ে গেছে। এবং এই ঘটনাটা তাদের কাছে থেকে হঠাৎ করে সেই ছেলেপক্ষের বাড়িতেও চলে যায়। আচ্ছা, এবং ছেলেপক্ষরা হঠাৎ করে ফোন করে বলে যে আপনার মেয়ে কি পাগল হয়ে গেছে, আপনার মেয়ে সুস্থ নয়, আমরা বিয়েটা নিয়ে ভাববো। এটা হয়ে গেল ওদের জীবনের একটা মারাত্মক নেগেটিভ ভাইব্রেশন, যে এত কষ্ট করে মেয়েটির বিয়ে সুপাত্রস্থ, সব বাবা মাই চেষ্টা করেন মেয়েকে সুপাত্রস্থ করার, সেই জায়গা থেকে কি বিয়েটা তাহলে ভেঙে গেল? যখন বাড়ি থেকে বলে দিল, ছেলের বাড়ি থেকে, যে বিয়েটা নিয়ে আমরা চিন্তা করব, আমরা এই মুহূর্তে কোনো রকম ডিসিশন নিচ্ছি না, আমরা এটা পোস্টপন্ড করলাম, কেটে দেওয়ার কথা বলেনি, পোস্টপন্ড করলাম, আপনার মেয়ে অসুস্থ, আমরা পাড়া প্রতিবেশী থেকে খবর পেয়েছি। খবরটা দিল কে? ঘটনাটা ঘটছে বাড়ির মধ্যে। বাবা নিশ্চয়ই কাউকে বলতে পারে, ভাই নিশ্চয়ই কাউকে বলতে পারে, কোনো সলিউশনের জন্য বলতে পারে, সে তাহলে কোনো মিডিয়েটার পার্সন যে এই ফ্যামিলির সঙ্গে যুক্ত, কিছুভাবেই এই বড় ভাই নালে ছোটো ভাইকে কনভে করে দিয়েছে। এবং ওনাদের এক্সপেকটেশন এই বড় ভাইয়ের বা বড় ভাইয়ের বউ ওই ছেলেটির বাড়িতে পৌঁছে গেছে, বা ছেলেটিকে ফোন করে বলে দিয়েছে যে এই ঘটনা আমাদের বাড়িতে এই মেয়েটি ঘটছে, মেয়েটি অ্যাবনর্মাল, মেয়েটি পাগল। মানে পাগল করার বা পাগল করে দিয়ে বা পাগল প্রমাণিত করার একটা প্রচেষ্টা কিন্তু এদের ফ্যামিলিতে ছিল। যেহেতু এরা ইকোনমিক্যালি সাউন্ড, ইকোনমিক্যালি পয়সাওয়ালা লোক, এদের পয়সা কড়ি বা এদের চালচলন, এদের আভিজাত্য ছোটো ভাই বড় ভাইয়ের থেকে একটু আলাদা, এদেরকে হিংসা করে। উনি পরবর্তীকালে এটা স্বীকার করলেন। যাই হোক, তো এই ঘটনা দীর্ঘদিন চললো। এবার করার পর ওই ছেলে পক্ষ থেকে মোটামুটি বিয়েটা পোস্টপন্ড করে দিল। এবার আমাকে বললো যে দাদা, আপনি এই রকম একটা পজিশনের মধ্যে আমি আটকে রয়েছি, আমি আপনার হাত ধরছি, আপনি বাঁচান। আমি দেখুন, আমি তো বাড়িতে রয়েছি, আমি বাঁচাবো কী করে? বাঁচাতে গেলে আপনাকে আমার চেম্বারে আসতে হবে। প্রথমে আপনি বাস্তুর মাটিটা নিয়ে আসুন, আমি আমার গুরু ভাইদের সঙ্গে আলোচনা করি এবং গুরুদেবের সঙ্গে আলোচনা করি। আলোচনা করার পর এই কেস আমি করতে পারবো কি না, বা আমার গুরুদেব করতে পারবে কি না, পিশাচ চালন ক্রিয়া কে করেছে, তার কতখানি ক্যাপাসিটি, সবটা বুঝে আমি তখনই আপনাকে হ্যাঁ বলবো। আমি এই মুহূর্তে কিন্তু আপনাকে হ্যাঁ বলতে পারছি না, কিন্তু আপনাকে আমার চেম্বারে একদিন দক্ষিণেশ্বরে আসতে হবে। তো উনি বললেন হ্যাঁ, আমি কবে আসবেন? আমি বললাম একটা ডেট ঠিক বললাম, সেই দিন আমি যাব। তো উনি যথারীতি এসে উপস্থিত হলেন ওনার বাস্তুর মাটি নিয়ে। আরও কিছু জিনিসপত্র আমি আনতে বলেছিলাম, বাস্তু সম্পর্কিত কিছু জিনিসপত্র আনতে, মেয়ের ছবি আনতে বলেছিলাম, মেনলি যেটা দেখা দরকার, মেয়ের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এগুলোও আনতে বলেছিলাম। হরোস্কোপটাও দেখা উচিত, কারণ সেই মুহূর্তে যার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে, দশাও মানুষের জীবনে খুবভাবে এফেক্ট করে। এবং কেতু, শনি, রাহু, এই কারণগুলোতেও আমাদের জীবনেতে পিশাচ বা তন্ত্রক্রিয়ার কাজ কিন্তু হয়ে যায়। তো সেই পজিশানগুলোতেও কিন্তু হরোস্কোপিক্যালি দেখতে হবে, যেটা সায়েন্টিফিক একটা রিজন। তো আমি সবটাই আনতে বললাম, উনি সবগুলোই এনেছেন, আনলেন। এসে বসে আমি যখন হরোস্কোপ দেখলাম, দেখার পর দেখলাম যে এই মুহূর্তে ওনার সেই মুহূর্তে যে দশা অন্তর্দশা চলছিল এবং তার প্ল্যানেটারিয়াল যে পজিশান ছিল, যে গোচর ফল, যে প্ল্যানেটগুলো যেভাবে গোচর করে ছিল, সেই জায়গা থেকে তন্ত্র বা পিশাচ চালন ক্রিয়া ওর ওপর কিন্তু এফেক্ট করার একটা জায়গা আছে অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাসপেক্ট অনুযায়ী। এবার বাস্তুর মাটি, আমি তো সেই মুহূর্তে নর্মাল অবস্থায় বাস্তুর মাটি দেখে আমি বলতে পারবো না, সেই ক্যাপাসিটি আমার নেই। কিন্তু যেহেতু যখন আসনে বসি, যারা আমার সঙ্গে তারাপীঠ গেছেন বা যারা আমার সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন, আমি মাটি দেখে বলতে পারি তার বাস্তুতে কোনো নেগেটিভ ভাইব্রেশন আছে কিনা, এবং কোন দিকে আছে, কিছু আছে কিনা, পোঁতা আছে কিনা, সবটাই আমি বলতে পারি। আচ্ছা, এটা মাতারার কৃপা, তোমাদের ভালোবাসা, এটা আমার এতদিনের দীর্ঘ সাধন, দীর্ঘ কোনো স্পেসিফিক গন্ধ পাওয়া যায়? ডেফিনেটলি সেই টাইমে পাওয়া যায়, কিন্তু মানে আমি নর্মাল অবস্থায় চেম্বারে বসে কিন্তু আমি এটা করতে পারবো না।
তারাপীঠ শ্মশান, বা যখন আমরা এই দশমহাবিদ্যার কাজকর্ম করি, যখন তন্ত্রের কোনো কাজকর্ম করি, তখন সেই আসনে যখন বসে আমরা যখন নিজের দিগবন্ধন করে আমরা নিজেরা আরম্ভ করি পূজা পাঠ, সেই সময় মাতারার কৃপায় আমি এটা বলতে পারি। মাটি দেখে অনেক লোক জানেন আমার আমি এটা করতে পারি, এবং আমি পুরো বাস্তু আপনার ওই মাটি দেখে ওই শ্মশানে বসে আপনাকে বলে দিতে পারি যে আপনার বাস্তু কোথায় প্রবলেম হচ্ছে, কোন জায়গাটা পার্টিকুলার হচ্ছে, এবং সেই জায়গায় কি আছে। আচ্ছা, এটা মানে ভালোবাসার বন্ধুদের কৃপা, আমার গুরুদেবের কৃপা, মা তারার কৃপা। তো সেই জায়গা থেকে আমি মাটিটা কালেক্ট করি, এবং মাটিটা কালেক্ট করে আমি বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে যাওয়ার পর আমার গুরুদেবের সঙ্গে কথা হয়, গুরুদেব বলে মাটিটা নিয়ে এসো। তারপরেতেই একটি অমাবস্যা ছিল, সেই টাইমের মাঝখানেতেই একটি অমাবস্যার দিন ছিল, এবং সেই অমাবস্যার দিনেতে গুরুদেব, আমি এবং আমার গুরু ভাইয়েরা সবাই একসঙ্গে বসে যেমন আমরা হবন যজ্ঞ করি মানুষের কল্যাণার্থে এবং বিভিন্ন রকম গ্রহদোষ খণ্ডনার্থে। তো গুরুদেব এবং আমরা দুজনে চিন্তাভাবনা করি, এবং মাটি দেখে যেটুকুন আমার জায়গা, যেটুকুন আমি বুঝতে পারি, সেই অনুযায়ী আমি দেখি বা আমার সেন্স আসে, মানে ওই ভেতর থেকে একটা বলার শক্তি জন্মায়, ইনস্টিংক্ট আসে। সেই ইনস্টিংক্ট থেকে আমি বলি যে এই বাস্তুর যে তেঁতুল গাছটি রয়েছে, সেই তেঁতুল গাছের গোড়াতে কোনো রকম হাড্ডি পোঁতা আছে, কোনো শ্মশান ক্রিয়া করা আছে এই তেঁতুল গাছের গোড়াতে। তো এই কথাটা আমি গুরুদেবের সঙ্গে আলোচনা করি, এবং আমার সেই সেন্স হয়, এবং গুরুদেব বলে তোমার যেটা মনে হচ্ছে তুমি পার্টিকুলার হয়। দেখুন, আমি পার্টিকুলার তো বলতে পারবো না, আমি যতক্ষণ ওই জায়গাতে না গিয়ে ওই তেঁতুল গাছ থেকে ওই জিনিসটা না তোলা হয়, তেঁতুল গাছের গোড়াটা না খোঁড়া হয়, এবং সেটা ওনারা খুঁড়তে পারবেন কি না, ওনাদের পৈতৃক জায়গা কেন খুঁড়ছেন, কেন খুঁড়বেন, অনেক রকম কোয়ারিজের সম্মুখীন হওয়া, পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করবে কী জন্যে খুঁড়ছেন, কেন খুঁড়ছেন, ইনি কে, সব ব্যাপারটাই কোয়ারিজের জায়গায়। তো আমি বললাম যে আমি নিজে গিয়ে খুঁড়বো না, আপনি নিজে খুঁড়বেন। জিনিসটা যদি পাওয়া যায়, ওই তেঁতুল গাছের গোড়ায় কোনো যদি হাড্ডি বা শ্মশানের কোনো রকম জিনিসপত্র পাওয়া যায়, শ্মশানের কয়লা, শ্মশানের কাঠ, শ্মশানের ছাই বা কোনো রকম যদি হাড্ডি পাওয়া যায়, আপনি কিন্তু অবশ্যই হাত দেবেন না, আপনি দেখে নেবেন, ওই অবস্থায় রেখে দেবেন, বাকিটা যা করার আমি আপনাকে বলে দেবো। তো এই ঘটনা করার পর ওনার ওয়াইফ এবং ওনার হাজব্যান্ডও এসেছিলেন, ওনাদের বলার পর ওনারা তাৎক্ষণিক গিয়ে সন্ধেবেলার দিকে ওনারা খোঁড়েন, এবং খুঁড়ে সত্যিকারের দেখা যায় যে একটা ছোট হাড্ডি পাওয়া গেছে, এবং কিছু কাঠকয়লার মতো জিনিস পাওয়া গেছে, এবং একটা ছোট কলসি পাওয়া গেছে, মাটির ছোট কলসি, এবং তার মধ্যে কিছু জিনিসপত্র, সেটা ওনারা বুঝতে পারছেন না কী জিনিসপত্র দেওয়া রয়েছে। ছোট্ট মাটির এরকম ঘটের মতো একটা জায়গা পাওয়া গেছে। তো ওনারা তো হাত দিতে পারছেন না। এবার জায়গাটা বুঝিয়ে আমি বলেছি, তারপর রাত্রিবেলা যখন ফোন করে উনি বলছেন দাদা এগুলো পাওয়া গেছে, তখন আমি বললাম যে, উনি তখন ধন্য করছেন আমাকে যে দাদা আপনি বললেন আর এই ঘটনা ঘটলো, এটা কী করে সম্ভব, আপনিই পারবেন, আপনার গুরুদেবই পারবেন। আমি দেখুন, আমি এখনও কনফার্ম নয়, আপনারা ওইটা হাত দেবেন না, ওটা বুঝিয়ে দিন, ওই অবস্থায় বুঝিয়ে দিন, হাত দেবেন না, ছোবেনও না, ছুঁলে কিন্তু আপনাদেরও সমস্যা তৈরি হয়ে যাবে, করবেন না। কারণ এই নিয়মের সবথেকে বড়, এই রাস্তায় আমরা দেখবে অনেক সময় লেবু পাই, অনেক সময় চার মাথার মোড়ে ফুল পাই, অনেক সময় অনেক জিনিস হাড্ডি ফাড্ডি মারিয়ে ফেলি। এই জিনিস ছোঁয়া যাবে না, এই জিনিস পুড়িয়ে দিতে হবে। না হলে ছাগলের, আজকে একটা মারাত্মক গোপনীয় তান্ত্রিক টোটকা আপনাদের বলে, সবাই দর্শক বন্ধু এবং আমার ভক্ত শিষ্যকে বলে যাচ্ছি, কোনো ছাগলের কানে যদি বলে দেওয়া যায় তাহলে এই টোটকা কেটে যাবে। আচ্ছা, ছাগলের কানে বলতে হবে? আজ পর্যন্ত ইউটিউবে কেউ বলেনি, আমি সুরজিৎ ব্যানার্জি সবার জন্যে, সবার উপকারের জন্য আমি এই ঘটনা বললাম। যদি এই তান্ত্রিক টোটকার কথা গিয়ে আপনি ছাগলের কানে, তুমি বা যে যার হয়েছে ছাগলের কানে বলা যায়, তাহলে সারা জীবনের মতো তন্ত্রক্রিয়া কাজ করবে না। মানে স্পেসিফিক কোনো ক্রিয়া? স্পেসিফিক কোনো ক্রিয়া। আচ্ছা। তারপর তো তান্ত্রিক রয়েছে, তারপর তো কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে, বাঁধা রয়েছে, শরীরকে বাঁধতে হয়। এবার এই ঘটনা হওয়ার পর ওনারা আমার কাছে বারবার রিকোয়েস্ট করতে থাকেন, তাহলে কি এর সলিউশনটা কী হবে। আমি দেখুন, সলিউশন বলতে আমাকে টাইম দিতে হবে, এমন কিছু দ্রব্য আছে যে দ্রব্যগুলো দুর্মূল্য, এবং সেই দ্রব্যগুলো আমাকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে, এর জন্য আমাকে টাইম দিতে হবে। আপনার বাড়িতে ওই ছাদে বসেই আমরা যে তন্ত্রক্রিয়ার কার্য আছে সেই কার্য করব উইথ আমার গুরুদেব এবং আমার কিছু গুরু ভাই, সবাইকে নিয়ে গিয়েই করতে হবে। এর জন্য একটা পার্টিকুলার নক্ষত্র লাগবে, এর জন্য একটা পার্টিকুলার দিন লাগবে, এবং এর জন্য একটা কিছু জিনিস আছে হাবনের, সেই জিনিসগুলো আমাকে খুঁজে আনতে হবে, তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। আমি ইমিডিয়েটলি খুঁজে নিয়ে আসতে পারবো না, কারণ এই জিনিসগুলো দুষ্প্রাপ্য, আমাকে সেগুলো কালেক্ট করতে হবে, না হলে আমি করতে পারবো না। আমি গিয়ে ওই কোনো রকমে গিয়ে ওই যজ্ঞ হবন করি না। যারা আমার সঙ্গে যায় বা যারা আমার সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই জানে যে আমি কী ধরনের হবন করি, কী প্রক্রিয়া করি, দশমহাবিদ্যা কী করে তার প্রাণ প্রতিষ্ঠা। মানে হবন মানে তোমার জন্ম থেকে মৃত্যু, এটা হচ্ছে হবনের ক্রিয়া। মানে হবনেই তোমার জন্ম হবে,
সেখানে তোমার অন্নপ্রাশন হবে, সেখানে তোমার পৈতে হবে, সেখানে তোমার বিয়ে হবে, সেখানে তোমার মৃত্যু হবে, সেখানে তোমার শ্রাদ্ধ হবে। এটা হচ্ছে হবনের ক্রিয়া। এবং এটা শাস্ত্র মতে, আমার নিজের কোনো মতবাদ প্রকাশ করে আমি এটা করি না। আমার গুরুদেব আমাকে যেভাবে আমাকে পরিচালিত করেছেন, যিনি যেভাবে আমাকে শাক্ত অভিষিক্ত করেছেন, যেভাবে উনি পদ দেখিয়েছেন, সেই পদ নিয়েই আমরা করি। এবং যখন ক্রিটিক্যাল কোনো কাজ হয়, আমার গুরুদেব এবং আমার গুরু ভাইদের নিয়ে গিয়ে আমরা সেই কাজ করি। আমি তখন গুরুদেবকে বলি যে এই কাজটা করতে হবে গুরুদেব। এবং কিছু গুরু ভাই আছে যারা খুব সিলেক্টিভ গুরু ভাই আছে, তারা আমার সঙ্গে থাকেন, তাদেরকে নিয়ে গিয়ে এই কাজটা করব আমরা প্ল্যান করি। একটা ডেট ঠিক হয়, আমরা সেই জিনিসপত্রগুলো জোগাড়জাতি করে ফেলি, এবং করে ফেলার পর আমরা একদিন গিয়ে ওনার বাড়িতে ফাইনালাইজ করি। এবং ফাইনালাইজ করার পর ওনার ছাদেতে পুরো ওনার অ্যারেঞ্জমেন্ট আমরা করি। করার পর দশমহাবিদ্যার যজ্ঞ যখন হচ্ছে, যখন আমরা পুরো হবনকুণ্ড সাজিয়েছি, তো সেই হবনকুণ্ড সাজানোর আগেতে আমরা বিভিন্ন রকম যন্ত্রম হবনের মধ্যে আঁকি। সেই যন্ত্রম অঙ্কন করে, সেই যন্ত্রম এঁকে বিভিন্ন রকম কাঠ সাজানোরও পদ্ধতি রয়েছে, বিভিন্ন রকম কাঠ সাজানোর পদ্ধতি রয়েছে। সেই কাঠ সাজানোর পদ্ধতি, যে যজ্ঞে যে কাঠ সাজানো হবে সেই যজ্ঞে সেই কাঠই সাজাতে হবে। মন গড়া কাঠ সাজালে সেই যজ্ঞের কিন্তু ফল প্রাপ্য হবে না। আচ্ছা, অনেক নিয়ম রয়েছে। এবং প্রত্যেকটা কুণ্ডলীর মধ্যে প্রত্যেকটা হবন, যে হবন হবে তার যন্ত্রম অঙ্কন করা, প্রপার ওয়েতে যন্ত্রম অঙ্কন করা, প্রপার ওয়েতে পার্টিকুলার ওয়েতে তার প্রাণ প্রতিষ্ঠা করা, এবং যে যে পদ্ধতি আছে আমাদের তান্ত্রিক এই সমস্ত পৈশাচিক ক্রিয়াকলাপকে ডিমোরালাইজ করার যে পদ্ধতিগুলো আছে, তার সবগুলো অক্ষরে অক্ষরে পালন করে করতে হবে। না হলে নিজের জীবনেও কিন্তু সমূহ বিপদ, যে ঘটনাটা আমার পরবর্তীকালে হয়েছিল তোমাকে আমি বলছিলাম, করেছিলাম আমরা সবটাই, কিন্তু অনেক সময় হয় নেগেটিভ ভাইবস বা নেগেটিভ যে হয়, সে শক্তিশালী হয়, তোমাকে দমন করার চেষ্টা করে। তোমার হয়তো বিরাট ক্ষতি করতে পারবে না, যেহেতু আমরা এই কাজের সঙ্গে রেগুলার বেসিসে যুক্ত, এই কাজ রেগুলার বেসিসে করে যাচ্ছি। শ্মশান থেকে আরম্ভ করে কামরূপ কামাখ্যা থেকে আরম্ভ করে রাজারাপ্পা থেকে আরম্ভ করে সব জায়গাতে গিয়ে করছি। বিশেষ করে তারাপীঠ শ্মশান তো আমি মাসের মধ্যে 2-3 বার যাই, গিয়ে এই সমস্ত কাজকর্মই করে আসি। সেই জায়গা থেকে এটা বাড়িতে করতে বললাম, কারণ ওনার মেয়েও অসুস্থ, মেয়ের ওই অপ্রকৃতস্থ অবস্থাতে তারাপীঠ নিয়ে যাওয়া যাবে না। সেক্ষেত্র থেকে ওনারাও ভীত সন্ত্রস্ত, রাস্তার মধ্যে যদি কোনো বিপদ ঘটে যায়, কোনো রকম প্রবলেম হয়ে যায়, সেই জায়গা থেকে ওনারাও চাইছিলেন যে যাতে বাড়িতে কিছু করা যায়। তো বাড়িতে আমরা এই হবন করি। এবং হবন করার সময় অরিত্র আমার বলতে বলতে গায়ে কাঁটা দিচ্ছে, আমি নিজেও খুব কনফিউজ হয়ে গেছিলাম। হবন যখন করছি, যখন প্রাণ প্রতিষ্ঠা করে হবন আরম্ভ হয়েছে, যখন আহুতি প্রদান হচ্ছে, যখন আমরা জায়গাকে বাঁধছি, কিছুতেই আমরা জায়গা বাঁধতে পারছি না, কিছুতেই আমরা জায়গাটা বাঁধতে পারছি না। বারবার হবন থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে, আর মনে হচ্ছে কোনো একটা অবয়ব এই ধোঁয়ার মধ্যে দিয়ে যেন একটা কিছু করার চেষ্টা করছে। মানে আমারও মনে হচ্ছে যেন শ্বাসটা আটকে আসছে, ও মন্ত্র ঠিকমতো উচ্চারণ করতে পারছি না, যেন বারবার কনসেন্ট্রেশন লেভেল কেটে যাচ্ছে। আমি এই যজ্ঞ দীর্ঘ 17 বছর ধরে করে আসছি, এই হবন দীর্ঘ 17 বছর ধরে বিভিন্ন রকম ক্রিয়াকলাপের যজ্ঞ হবন আমি করি। আমি দেখছি যেন আমার গলা শুকিয়ে আসছে, আমি মন্ত্র উচ্চারণ করতে গিয়ে যেন পিছন দিকে কেউ আমার জিভটা টেনে ধরছে। আমার গুরুদেবও আমার বারবার আমার মুখের দিকে তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি, দুজনেই যেন একটু কনফিউশন, কিন্তু আমরা বলতে পারছি না যে ঘটনাটা কী হচ্ছে। আমরাই যদি ভয় পেয়ে যাই, তাহলে ওখানের যারা আমার ওপর ডিপেন্ড করে, আমাদের ওপর ডিপেন্ড করে বসে আছেন, তারা তো ভীত সন্ত্রস্ত এমনিই হয়ে রয়েছেন, তারা তো ফেন্ট হয়ে যাবেন। এই করতে করতে মেয়েটিকে নিয়ে এসে বসানো হলো। মেয়েটিকে নিয়ে এসে বসানোর পর মেয়েটির যে সমস্ত দুষ্প্রাপ্য জিনিস, যেটা আমি মিডিয়ায় বলতে চাই না, সেই জিনিসপত্র দিয়ে যখন আমরা আহুতি প্রদান করানোর চেষ্টা করছি মেয়েটিকে, মেয়েটি এমন একটা মাথা নাড়া দিয়ে এমন একটা অবয়ব তৈরি করছে, যেটা দেখে তোমার মনে হবে যেন ওই মেয়েটি আমাদের এই মুহূর্তে গলা টিপে মেরে ফেলবে। এমন একটা শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে, এমন একটা শক্তিশালী অঙ্গভঙ্গি করছে, যাতে মনে হচ্ছে যে আমাদের বোধহয় আর বাড়ি ফেরা হলো না। আমার গুরুদেবও খুব ভীত সন্ত্রস্ত, আমরাও খুব ভীত সন্ত্রস্ত, গুরু ভাইয়েরাও তো কনফিউজ হয়ে গেছে, কারণ তারা এই ধরনের কাজ প্রথম করছে। আমরা অনেকবার করেছি, আমরা হ্যাবিচুয়েটেড, কিন্তু তা সত্ত্বেও যেন মনে হচ্ছে নতুনভাবে আবার এটাকে আবিষ্কার করছি যে এইরকম ঘটনাও হয়, এরকমভাবে শক্তি প্রদর্শন করছে। তার চোখ, মুখ, অঙ্গভঙ্গি সব কিছুর মধ্যে একটা শক্তি প্রদর্শনের ভাব বারবার সে প্রকট করার চেষ্টা করছে এবং বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে। আর বলছি না, ওই যে হবনকুণ্ড, হবনের যে সণ্ডলী আছে, সেইখান থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়াটা মনে হচ্ছে কেন একটা অবয়ব যেন বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং কোনো অবয়ব আমাকে যেন বেড়া জাল দিয়ে ঘিরে ফেলার উপক্রম করছে, বা ওই জায়গাটা মনে হচ্ছে যেন বনবন করে সেই ধোঁয়াটা ঘুরছে। কিছুতেই যে সেই ধোঁয়াটা, ছাদের মধ্যে ফাঁকা জায়গা, কোনো মাথায় চালা নেই, কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছে হবনের ওই কুণ্ড থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, যে স্মোকটা বেরোচ্ছে, সেটা যেন মনে হচ্ছে আমাদের চারদিকে যেন একটা বেড়া জাল দিয়ে ঘিরে ফেলার
চেষ্টা করছে। যাই হোক, আমরা যতখানি পারি, আমাদের যতখানি তান্ত্রিক বিদ্যে বা যতখানি আমাদের গুরুদেবের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, মাতারার কৃপা, দশমহাবিদ্যার যে হবন আমরা করে এই পৈশাচিক ক্রিয়াকে ডিমোরালাইজ করার চেষ্টা করি। আমরা আমাদের প্রাণ জান দিয়ে চেষ্টা করতে আরম্ভ করি এবং বারবার এই ক্রিয়া করতে 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 মেয়েটি হঠাৎ করে ওই জায়গাতে বসে ফেন্ট হয়ে যায়। ফেন্ট হয়ে যাওয়ার পর মেয়েটির মুখ দিয়ে গ্যাঁজারি বেরোতে আরম্ভ হয়, যেন বিষ খেলে যেরকম গ্যাঁজারি বেরোয় ওই রকম গ্যাঁজারি বেরোতে আরম্ভ হয়। এবং ওর বাবা মা সেই মুহূর্তে একদম হতভম্ব হয়ে যায়। ওরা ভাবে যে মেয়ের কিছু হয়ে গেছে এবং হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে দেয়। মায়ের ঘটের জল ছিল, সেই ঘটের জল নিয়ে আমি মেয়েটির মুখে বারবার মারি। মেয়েটির কিছুক্ষণ পরে সেন্স আসার পর মেয়েটি বলছে আমি কেন ছুঁয়ে আছি ছাদেতে। তার পুরো স্মৃতিটা একদম নষ্ট হয়ে গেছে। 2 মাস ধরে এই যে কন্ডিশন, এই যে আমার পুরো ব্যাপারটা করতে করতে 1.5 মাস হয়ে গেছে। পুরো ব্যাপারটা শোনা, তারপর গুরুদেবের কাছে যাওয়া, এই ব্যাপারটা করতে করতে প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে। অলরেডি তার বিয়ে ভেঙে গেছে, বিয়েটা পোস্টপন নয়, বিয়েটা পুরোপুরি ভেঙে গেছে। সেই জায়গা থেকে মেয়েটি কার ওই 1.5 মাস বা 45 দিন, ওই 40-42 দিনের কোনো স্মৃতিটাই তার কাছে মনে নেই। কেন যজ্ঞ হচ্ছে তার বাবাকে জিজ্ঞেস করছে, যেখানে আগুন জ্বালিয়ে তোমরা এই পুজো আচ্ছা কী জন্যে করছো, কার জন্যে পুজো করছো, কী হলো তাহলে। তার বিয়ের কথাটাও তার মাথার মধ্যে নেই। চিন্তা করো, এমন একটা ঘটনা, এমন পৈশাচিক ক্রিয়া মানুষ করতে পারে। মানুষের জীবনের মূল্যবোধ থেকে মানুষ নিজেকে না তরিয়ে ভেবে তার জীবনে কী বড় ক্ষতি হতে পারে সেটা না ভেবে মানুষ ক্ষতি সাধনে লিপ্ত হয়ে পড়ছে এবং সেই ক্ষতি সাধন করে একটা জীবনকে নষ্ট করে দেওয়া। তার আমি তখন বললাম যে দেখুন, কিছুদিনের মধ্যে হয়তো আপনার মেয়ের বড় কোনো বিপদ ঘটে যেত। আপনারা অনেক পুণ্যবান, মেয়ের বিয়ে আবার হবে। মেয়ের বিয়ে ডেফিনেটলি, এটা নিয়ে মন খারাপ করবেন না। মেয়েটি উঠে বসে এবং মেয়েটি উঠে বসে তার নর্মাল চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার পোশাক আশাকের যে অবস্থা হয়েছিল, সে নিজেই তখন লজ্জিত এবং সে ছুটে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমি তখন বললাম উঠবেন না, কাউকে একটা দিয়ে আপনার পোশাক বা কোনো একটা গায়ের চাদর নিয়ে এসে ঢাকা দিন, আপনি এখানে বসবেন, এখন উঠবেন না যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। আমার জায়গা বাঁধা রয়েছে, এই জায়গা থেকে বেরোনো যাবে না। আমি যতক্ষণ এখানে হবন না কমপ্লিট করব ততক্ষণ এখান থেকে কেউ বেরোবেন না। শুধু কমপ্লিট নয়, তেঁতুল গাছ থেকে ওই জিনিসটাও কিন্তু, তেঁতুল গাছের গোড়া থেকে ওই জিনিসটাও কিন্তু আমাদের তুলে নিয়ে আসতে হবে, কারণ ওটা না হলে আবার নেগেটিভ, কারণ ওটা ডিমোরালাইজ হয়ে গেছে। এবার আমরা হবন কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর ওনার মেয়ে, আমি, ওনার হাজব্যান্ড, ওয়াইফ, আমার গুরুদেব, গুরু ভাইয়েরা সবাই মিলে ওই তেঁতুল গাছের গোড়ায় গেলাম। যাওয়ার পর ওখান থেকে আমরা একটা শাবলের মাধ্যমে আবার গর্তটা খুঁড়ে আমি নিজে হাতে ওই হাড্ডি এবং কিছু জিনিস ওই ঘোড়ার মধ্যে যে কলসিটা, ছোটো মাটির কলসি ছিল, ওটা বার করলাম। বার করার পর ওটা যা করণীয় আমাদের তান্ত্রিক শাস্ত্র মতে, সেটাও আমি মিডিয়াতে বলবো না কী করণীয়, সেই জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে আমরা ডিমোরালাইজ করলাম যেভাবেই হোক, যেভাবে যাতে ওদের নেগেটিভ ভাইব্রেশন না হয়। এবং পুরো বাস্তুটাকে আমরা বাঁধার যে পদ্ধতি, তান্ত্রিক মতে যে পদ্ধতি, শাস্ত্র মতে যে পদ্ধতি, সেটা দিয়ে আমরা বাস্তুটাকে বাঁধলাম। এবং বাঁধার পর আমি বললাম যে দেখুন, আমি কাউর নামে বলতে চাই না, কাউকে আমি নাম বলতে পারি না, কিন্তু যিনি করেছেন তিনি এক ভদ্রমহিলা এবং সেই ভদ্রমহিলা কিন্তু কোনো তান্ত্রিক বা কোনো কাউর সঙ্গে যুক্ত রয়েছেন, যিনি সৎকর্মের সঙ্গে যুক্ত। আচ্ছা, সবাই তো খারাপ নয়, বহু মানুষ ভালো আছে, বহু মানুষ উপকার করেন, বহু তান্ত্রিক উপকার করার জন্যেই তাদের জন্মগ্রহণ হয়েছে। এবং এই কাজ আমরা যারা করছি, তন্ত্র সমাজ যারা করছে, সবাই খারাপ নয়। বহু মানুষের হিতার্থে কাজ করে যাচ্ছে, নিশ্চুপ হয়ে কাজ করে যাচ্ছে, ডেফিনেটলি কাজ করছে, নাহলে মানুষ ভালো রয়েছে, মানুষ উপকৃত হচ্ছে। না হলে দীর্ঘদিন ধরে মানুষ ঠকতে পারতো না, ঠকতো না। মানুষ চালাক, মানুষ বুদ্ধিবল সম্পন্ন, মানুষ তারাপীঠ শ্মশানে গিয়ে পুজো করতো না, লোকে নিয়ে গিয়ে বাস্তুজাগ করাতো না। এর বৈদিক শাস্ত্র মতে এর একটা উল্লেখযোগ্য মাহাত্ম্য রয়েছে। এখান থেকে মানুষ পজিটিভ ইঙ্গিত পায়। মানুষ বারবার খালি হাত ফিরতে পারে না। মানুষের জীবনেতে মানুষের মূল্যবোধ রয়েছে, মানুষের জীবনে মানুষ চালাক চতুর, মানুষের বুদ্ধিবিভ্রম হয় না। মানুষ গিয়ে তারাপীঠ শ্মশানে খালি পায়ে বসে এই সমস্ত কার্যকলাপ করছে, মানুষের উপকারের জন্য যে কার্যকলাপগুলো হয় সেই কার্যকলাপ করছে, মানুষের বুদ্ধিজ্ঞান সম্পন্ন মানুষই করছে, গিয়ে নির্বুদ্ধিতার সঙ্গে গিয়ে সে করছে না, তার অগাধ। কিন্তু এই কাজে আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনাকে সঁপে দিতে হবে। আপনার মধ্যে দ্বিধাগ্রস্ত বা আপনার মধ্যে কনফিউশন থাকলে কোনোদিনই আপনি রেজাল্ট পাবেন না, কারণ এটা অকাল সায়েন্স, একটা অববিট সায়েন্স। তন্ত্রশাস্ত্র একটা বিস্তৃত, তন আর মনের মধ্যে, শরীর এবং মনের মধ্যে মেলবন্ধন ঘটানোই তন্ত্র। এবার তন্ত্রের মধ্যে অনেক ভাগ রয়েছে অরিত্র। এবার বামাচারী, দক্ষিণাচারী, বহু রকম তন্ত্রের ভাগ রয়েছে মানুষের হিতার্থে। তাহলে ঘটনাটা ঘটলো কি, ঘটনাটা কনক্লুশন কী হলো? ঘটনার কনক্লুশন হলো যে ওনারা চাইছিলেন না যে ছেলেটি গভর্নমেন্ট সার্ভিসওয়ালা ছেলে, সেই ছেলেটির সঙ্গে ওনার মেয়ের বিয়ে হলে তাহলে ওনাদের জীবনযাত্রা আরও উন্নত জায়গায় চলে যাবে, ওদের আরও পয়সার জায়গা চলে যাবে, মেয়েটি সুখী হবে। একমাত্র সন্তান যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল,
গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে, বাবা গভর্নমেন্ট সার্ভিস রিটায়ার্ড অফিসার, তাহলে অবস্থাপন্ন পরিবারে বিয়ে হচ্ছে। তাহলে এই জ্বালা থেকে ওনারা নিজেদের ভুলবশতই, আমি বলবো ভুলবশতই, মানুষ ভুল করেই খারাপ জিনিস না, করে ফেলেন, ভুল কি করে হয়? জেনে শুনে ভুল করা, জেনে শুনে শয়তানি ভুল বলে। করে ফেলেন। কখনো কখনো মানুষের গ্রহর, এই যে অরিত্র বললাম গ্রহর ফের, আমি সবাইকে আমি বলি অরিত্র, এই কথাটা আমি বলি এবং অনেকেই স্বীকার করেন। দেখুন, আপনার কপালে যদি সঠিক সময়ে সঠিক বিচার পেতে হয়, তাহলে কিন্তু সঠিক মানুষের কাছে আপনি পৌঁছবেন। আমি সঠিক মানুষ বলছি না, আপনার বিভ্রান্ত মানুষ তো অনেক বিভ্রান্ত, বহু জায়গায় গিয়ে বিভ্রান্ত, বহুভাবে বিভ্রান্ত, সঠিক বিচার বিবেচনা না করে বিভ্রান্ত। আপনার কপাল আপনাকে সঠিক জায়গায় নিয়ে পৌঁছবে, তবেই জানবেন আপনার সেই সময় কপালের জায়গা খুলছে। আপনি যদি সঠিক জায়গায় পৌঁছে আপনার কার্য হয়, আপনি জানবেন আপনার সময় শুরু হয়ে গেছে, ভালো টাইম, আপনার গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনি তখনই বিপদে পড়বেন যখন আপনার গোল্ডেন টাইম নেই, যখনই বিপদে পড়বেন যখন আপনার গ্রহদোষ আপনি খণ্ডাতে পারবেন না, যখনই বিপদে পড়বেন তখন দেখবেন আপনার দশা আপনার হরস্কোপ কানেকশানের অনুযায়ী পারমিশন দিচ্ছে না, তখনই আপনি বেপথে যাবেন, তখনই আপনি বেটপকা লোকের পাল্লায় পড়বেন, তখনই আপনি ভুল প্রেডিকশান নিয়ে অন্য রকম জীবনযাত্রায় চলে যাবেন। আপনাকে সঠিক মানুষ খুঁজে পেতে গেলে আপনাকেও গ্রহকে সাথ দিতে হবে, তবে আপনি সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারবেন, যে আপনার মূল্যবোধের মূল্যায়ন করে বিশ্লেষণ করে দিতে পারবে। ক্যাপাসিটি এটা সাধনা, এটা ক্যাপাসিটি, এটা তোমাকে মানতে হবে অরিত্র। আমি দেখেছি দিনের পর দিন এই অ্যাস্ট্রোলজি জগতের সঙ্গে যুক্ত, আমার এটাই প্রফেশন, এটাই প্যাশন, এটাই আমার মা, এটাই আমার সন্তান, এটাই সব কিছু। আমার পরিবার তো ডেফিনেটলি অ্যাস্ট্রোলজি, কারণ এখান থেকে আমার দুমুঠো অন্ন সংস্থান হয় সব মানুষের ভালোবাসার জন্য। আমি দীর্ঘ 17 বছর ধরে অ্যাস্ট্রোলজি করে আসছি অরিত্র, বহু কেস আমি হ্যান্ডেল করেছি। এই ধরনের কেস বাড়িতে গিয়ে আমি করেছি, বাড়িতে গিয়ে অনেক রকম ঘটনা ঘটিয়েছি। বাড়িতে গিয়ে আমি আগেও বলেছি, তোমাকে উত্তরপাড়ার একটা ঘটনা বলেছি। এই ঘটনা আমার জীবনে আমাকে নেগেটিভ ভাইব্রেশন দেয়, এবং তারপর থেকে আমি প্রায় 1.5-2 মাস এই তন্ত্র আমি পুজো করেছি। আমার অমাবস্যায় বাড়িতে পুজো হয়, শ্মশানেও যাই, কিন্তু মানসিকভাবে খুব ডিপ্রেস ছিলাম এবং একটু অসুস্থতা ফিল করছিলাম, আমার কোনো কিছুই যেন ভালো লাগছিল না। কারণ আমি পরবর্তীকালে যখন আমি বুঝতে পারলাম যে ওই যে ডিমোরালাইজ জিনিসগুলোকে আমি নিয়ে গিয়ে যেভাবে ক্রিয়া করেছি, তার নেগেটিভ এফেক্ট আমার মধ্যে কিছুটা পড়তেছে। আমাকে খুব একটা কুপকাত করতে পারেনি, কারণ যেহেতু আমি এই কাজের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন আমি গুরুদেবের সঙ্গে কানেক্টেড, এবং আমার এই দীর্ঘদিন এই অধ্যাবসায়, এই দীর্ঘদিন সাধনার সঙ্গে আমি কানেক্টেড বলে আমাকে খুব একটা, এবং আমি নিজেকে প্রোটেক্টেড করে রাখি। কারণ যারা আমরা তন্ত্র সাধনা করি, যারা তন্ত্রের কাজকর্ম করি, বিশেষ করে গ্রহদোষ খণ্ডন ক্রিয়া, এই সমস্ত ধরনের পৈশাচিক ক্রিয়া, এই যে পৈশাচিক ক্রিয়া থেকে মানুষকে বার করে নিয়ে আসা, ডামরতন্ত্র, এই যে বিভিন্ন রকম ক্রিয়া রয়েছে, এই ক্রিয়াগুলি সবই কিন্তু সৎ উদ্দেশ্যে, মানুষের উপকারে, মানুষের হিতার্থে, শাস্ত্র মতে, শাস্ত্রের বাইরে গিয়ে কিন্তু কোনোটাই নয়। আমার নিজের মত পোষণ করার মতো পাণ্ডিত্য আমার মধ্যে নেই। যেটা শাস্ত্র, যেটা গুরুদেবের পথ দেখিয়েছেন, সেই পথেই হেঁটে যেটুকুন মানুষের হিতার্থে আজ পর্যন্ত কাজ করছি, মানুষ তাতে উপকৃত হয়েছেন। এবার সকলের কাছে তো আমি ভালো হতে পারবো না অরিত্র, মানুষ কিন্তু গ্রহণযোগ্যতার জায়গা আমার জীবনেতে অনেক বেশি। আমি অনেক পেয়েছি মানুষের কাছ থেকে, অনেক ভালোবাসা পেয়েছি, মানুষ উপকৃত হয়েছেন, মানুষ বারবার ফোন করে ফিডব্যাক দিয়েছেন যে আমি ভালো আছি, সুস্থ আছি। মানুষের প্রবলেম তো জীবনেতে লেগেই থাকবে। তো এই মেয়েটির জীবনযাত্রা থেকে মেয়েটি বাঁচে, এবং এখনও তাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, আমার বাড়িতে আসা যাওয়া রয়েছে, তাদের সঙ্গে একটা আত্মীয়তা তৈরি হয়ে গেছে। কারণ যেহেতু তারা আমার ওপর ডিপেন্ডেবল এখন, মানে আমাকে না জিজ্ঞেস করে তারা বা কোনো কাজে হাতও দেন না। আর কোনো জায়গায় যাওয়া থেকে আরম্ভ করে, সকালে যদি মনে করুন ওখান থেকে দক্ষিণেশ্বর আসবে বা ওখান থেকে কোনো সাউথ ক্যালকাটার কোনো একটা জায়গায় যাবে, তাহলেও ফোন করে বলে, দাদা বেরোচ্ছি, যাবো তো আজকে দিনটা ভালো আছে তো একটু বলে দেবেন দাদা। তো ফ্যামিলিগত সম্পর্ক তৈরি হয়ে গেছে, ভালো আছেন। মেয়ের রিসেন্ট বিয়ের জায়গা তৈরি হয়ে গেছে, এই ভেরি রিসেন্ট, মোস্ট প্রবাবলি মার্চ মাসের, আমি ডেটটা বলছি না, মার্চ মাসের প্রথম এতে মেয়েটির বিয়ে রেজিস্ট্রি হয়ে গেছে। আচ্ছা, মেয়েটি রেজিস্ট্রি হয়ে গেছে, এবং সেও গভর্নমেন্ট সার্ভিস চাকরি করেন, এবং রেজিস্ট্রি হয়ে গেছে মার্চ মাসের একদম প্রথমেতে ওনার বিয়ে। তো আমি ওনার বিয়ে এবং ওনার শুভ কামনা করি, যাতে উনি একটা সুস্থ জীবন পান। তো এর মরালিটি, আমি যে জায়গা থেকে এইটা বললাম গল্পটা, মানুষের মানসিকতা কতখানি ইল হতে পারে, খারাপ হতে পারে। আমি তোমার ভালো নাই চাইতে পারি, কিন্তু তা বলে আমি তোমার ক্ষতি করতে পারি না। তোমাকে পছন্দ নাও হতে পারে, তা বলে আমি তোমার ক্ষতি করব না, তাও আমি তোমার পেছনে কাঠিবাজি করব না। কেন করব? আমাদের নিজেদের জীবনযাত্রায় এত কমপ্লিকেশান রয়েছে, সেই কমপ্লিকেশান ছাড়াও আমি বাইরের জগৎকে নিয়ে আমি তোমার কমপ্লিকেশান করতে যাব, এটা তো ঠিক নয়। এটা ওয়ান কাইন্ড অফ পাপ। ওই তোমাকে বললাম না, পাপ আর অপরাধ। মানুষ যখন পাপ করে তার প্রায়শ্চিত্ত কিন্তু করতেই হবে। অপরাধ তুমি দিনের বেলা বারবার করতে পারো, কিন্তু পাপ তোমার করা যাবে না, পাপ তোমাকে ছাড়বে না। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, ঘটনাটা। এবং তারপরে আমি প্রায় 1.5-2 মাস
অ্যাস্ট্রোলজি করতাম, যেটুকুন হয় সেটুকুন করতাম, কিন্তু সেইভাবে আমি সময় একটুখানি নিজেকে গুটিয়ে রেখেছিলাম। কাজকর্ম করতাম, বাড়িতেই করতাম বসে বসে যেটুকুন কাজকর্ম। তারাপীঠও গেছি, তারাপীঠও গিয়েও কাজকর্ম করেছি। কিন্তু আমি কিছুটা হলেও একটু অসুস্থতার শিকার হয়েছিলাম, কিন্তু এটা আমার জীবনের একটা মারাত্মক ঘটনা, যেটা আজকে সকলের সামনে আমি শেয়ার করলাম। তোমাকে আগেও বলছিলাম, ছোটো করে বলেছিলাম, এতখানি ডিটেলসে আমি তোমাকে বলিনি। মেয়েটি এখন সুস্থ, একদম পরিবার নিয়ে সুস্থ, বাবাও ভালো আছেন, এবং বললাম যে আমার সঙ্গে এখন ফ্যামিলিগত তাদের রিলেশন তৈরি হয়ে গেল। এই যে যে ঘটনাটা তুমি বললে, এটা কাইন্ড অফ পিশাচ চালনা বা প্রেত একদম, চালনা একদম। এই ধরনেরই কোনো একটা শর্টকর্মের কাজ করা হয়েছিল, বা কোনো একটা নোংরা ব্ল্যাক ম্যাজিক হোক বা ডার্ক একটা কাজ করা চালান হয়েছিল। ক্রিয়া বলো, এটা চালান চালান ক্রিয়া। ওকে। তো তোমরা যেহেতু এই সমস্ত প্রফেশনের সাথে যুক্ত এবং প্রচুর এরকম মানুষকে দেখেছো যারা এই সমস্ত ক্রিয়ার কারণে ভুক্তভোগী, একদম। ওকে, আমাকে একটা কথা বলো, এই যে প্রেত চালনা বা পিশাচ চালনা যখন কোনো মানুষের ওপর করা হয়, তো প্রথমেই তো কোনো জিনিস একদম পিকে উঠে যায় না, 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 না। ঠিক আছে? তার প্রত্যেকটা জিনিসের হোক বা প্রত্যেকটা রোগ, প্রত্যেকটা ক্রিয়াকলাপ, সব কিছুরই একটা সিমটমস থাকে। তো এই যে প্রেত চালনা বা পিশাচ চালনার ক্ষেত্রে ইনিশিয়াল লক্ষণগুলো কি কি থাকে? প্রথম হচ্ছে চোখের অভিব্যক্তি কমে যাওয়া, চোখের মধ্যে একটা ডার্কনেস চলে আসা। যারা তুমি যদি আমাদের চোখ দেখলেই আমরা বলে দেবো যে তোমার বডির মধ্যে কী রয়েছে, নেগেটিভ ভাইব্রেশন বলতে পারবো। চোখের মধ্যে ব্রাইটনেস চলে যায়, উজ্জ্বলতা চলে যায়। একটা লোকের চোখ দেখলে তোমার একটা উজ্জ্বলতা থাকে, চোখটা যেন মরা মরা চোখ হয়, দেখবে চোখটা যেন ঝিমোচ্ছে, চোখের মধ্যে যেন ভেতর থেকে কেউ টানছে। বারবার জল তেষ্টা পাওয়া, ওকে। জিভ শুকিয়ে যাওয়া, ঠোঁট সাদা হয়ে যাওয়া, কখনো কখনো পায়ের তলায় ঘা হওয়া, পা ওরিয়েন্টেড জায়গাগুলো মানে বিলো দ্য বেল্ট, দাবনার তলায় যৌনাঙ্গ থেকে পায়ের নিচের পোর্শনটা ঘা হওয়া, চুলকানি হওয়া, পেটের নাভির কাছটা চারদিকটা একটা ইরিটেশন হওয়া, সবসময় মনে হচ্ছে যেন কন 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 করছে, বারবার পটি যাওয়া, পটি হচ্ছে না কিন্তু পটি পাচ্ছে, বারবার পটি যাচ্ছে। এগুলো ইয়েস, প্রেত পিশাচ চালনার লক্ষণ? একদম একদম। নখের নখগুলো হঠাৎ হঠাৎ করে কালার চেঞ্জ হওয়া, নখের অ্যাবনর্মালিটি হওয়া, বেশি খাওয়া বা একদম খাওয়া ছেড়ে দেয়া, প্রচুর পরিমাণ খাচ্ছি, যে এই মেয়েটির যেরকম সিমটম ছিল প্রচুর খাচ্ছে, আবার কেউ কেউ একদম খাওয়া ছেড়ে দিল, খাচ্ছেই না, অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে, গলার স্বর চেঞ্জ হয়ে যাওয়া, হঠাৎ করে গলার স্বরটা চেঞ্জ হয়ে গেল, অজানা স্বর। আমরা ভেতর থেকে হয়তো ভাববো যে সর্দি হয়েছে, গলাটা সেই জন্য ভারী ভারী লাগছে, না, ভারী ভারী লাগছে না, ভারী ভারী লাগছে না। ওকে। এই ধরনের বিভিন্ন রকম সিমটমস আমাদের বডিতে তৈরি হয়, উপসর্গ তৈরি হয়। কথা এড়িয়ে যাওয়া, আনমাইন্ডফুল হয়ে বসে থাকা, সবসময় যেন আমি কিছু একটা ভাবছি, সবসময় কিছু একটা যেন ভাবছি, বারবার স্বপ্ন আসা, বিভিন্ন রকম ভৌতিক স্বপ্ন, বিভিন্ন রকম যারা মারা গেছে তাদের স্বপ্ন বারবার দেখতে পাওয়া, এই ধরনের ক্রিয়াকলাপ। হঠাৎ করে ইকোনমিক্যাল স্টেবিলিটি ডাউন হয়ে যাওয়া বাড়িতে। এক্ষেত্রে কি যেই মানুষের ওপর এই ক্রিয়া করা হয়েছে সে বুঝতে পারে যে তার সাথে অন্য কোনো সত্তা জুড়ে গেছে? হ্যাঁ, ডেফিনেটলি সে বুঝতে পারলেও সেই জায়গা থেকে সে তো নিজেকে রেকটিফাই করতে পারছে না। সে বুঝতে পারলো, মেয়েটি বুঝতে পেরেছে আমার মধ্যে একটা অন্য সত্তা এসেছে, আমার মধ্যে একটা অন্য সত্তা কাজ করছে, তার জন্যে তার খিদে আমার খিদে দুটো জয়েন্ট হয়ে আমি খাচ্ছি এত, তার খিদে আমার খিদে, বা তার ওই তেঁতুল গাছের সঙ্গে যে কানেকশান, যেটা আগের ঘটনার সঙ্গে বললাম, তার সত্তা আছে বলেই তো সে করছে, কিন্তু তার সেই বোধগম্যের জায়গা সেই মুহূর্তে সেই পর্যায়ে নেই, সে বুঝতে পারছে না আমি কেন অ্যাবনর্মালিটি করছি, তার সেই বোঝার জায়গা নেই। মানে বুদ্ধি বিভ্রম হচ্ছে, তোমার বুদ্ধি বিভ্রম হচ্ছে, সে কিছুতেই নিজেকে আইডেন্টিফাই করতে পারছে না, বুঝতে পারছে না যে আমার মধ্যে এই পিশাচ এসেছে, বা আমি একটা অন্য সত্তার মাধ্যম ক্যারি করছি, ক্যারিয়ার, সেটা তার মধ্যে কখনোই ফিল হচ্ছে না। সে ভাবছে আমি যেটা করছি সেটা নর্মালি করছি, কিন্তু অপোজিট লোকগুলো যারা তার সঙ্গে রয়েছে তারা ফিল করতে পারছে অ্যাবনর্মালিটিগুলো। আচ্ছা, এগুলো তো কোথাও না কোথাও সবই কালো জাদুর part। কালো জাদু বলতে পারো, ব্ল্যাক ম্যাজিক বলতে পারো। তো এই যে কালো জাদু কত রকমের হয় আর কিভাবে কাজ করে? বিভিন্ন রকম কালো জাদু হয়। দেখো, মানুষের যদি কারোর নখ পাওয়া যায়, মেনস্ট্রুয়েশন, মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন সাইকেলে ব্লাড পাওয়া যায়, মাথার চুল পাওয়া যায়, বস্ত্র পাওয়া যায়, ছবি পাওয়া যায়, এই সবগুলোর মাধ্যমে কালো জাদু করা সম্ভব, ব্ল্যাক ম্যাজিক করে দেওয়া সম্ভব। মানে কিভাবে করা হয়? কিভাবে করা হয় সেটা আমি মিডিয়ার কাছে বলতে পারবো না,
কারণ মানুষ এর না, আমি এই কারণে, আমিও জানি মিডিয়াতে বলা যায় না, বাট স্টিল আমি এই প্রশ্নটা এই কারণেই করলাম, তার কারণ এতে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, মানুষ বুঝতে পারবে না। তোমার যদি ভেতরের আন্ডারগার্মেন্টস চুরি হয়ে যায়, তুমি কাকে সন্দেহ করবে? আন্ডারগার্মেন্টস চুরি হতেই পারে, পড়ে যেতে পারে, হারিয়ে ফেলতে পারো তুমি। সেই আন্ডারগার্মেন্টস কে নিয়ে গেছে তুমি তাকে ফাইন্ড আউট করতে পারলে না, কিন্তু তোমার ভেতরের আন্ডারগার্মেন্টসটা চুরি হলো, তুমি পাচ্ছ না খুঁজে। ওই আন্ডারগার্মেন্টস পেলে তোমার কালা জাদু হয়ে যাবে। আমরা চুল আঁচড়ে বাইরে চুলটা থুতু দিয়ে ফেলি না, কখনো কখনো এমনি ফেলে দিই। এখন মডার্ন লোকেরা চিরুনি থেকে চুল উঠলো, চুল ফেলে দেয় বাইরেতে। ঠিক আছে, এই চুল যদি পেয়ে যায়, তোমার যদি শত্রু থাকে, পাড়া প্রতিবেশীই শত্রু হলো, তোমার বন্ধু শত্রু হলো, তোমার কেউ রাইভাল শত্রু হলো, তোমার কন্টেম্পোরারি শত্রু হলো, কে তোমার বাড়িতে আসছে, কে কী মতলব নিয়ে আসছে বা কে কী মানসিকতা নিয়ে আসছে তুমি তো জানো না। তুমি তাকে নর্মাল ঘরে বসিয়ে তোমার চা আনতে গেলে, তোমার বাড়ি থেকে কোনো জিনিস বেরিয়ে গেল, এমন সামান্য জিনিস যে জিনিসটা তোমার মাথার মধ্যেই নেই, খেয়ালই রাখুনি তুমি, সেই জিনিসটা নিয়ে গিয়ে তোমার কালা জাদু হয়ে গেল। সেই দেখা গেল যে তোমার চিরুনিতে যে চুলটা আছে সেই চুলটা সে সেই তৎক্ষণিক নিয়ে বেরিয়ে চলে গেল। তোমার কাছে যদি তার খারাপ করার ইনটিউশন থাকে, তোমাকে সে দমানোর জায়গা যদি করতে চায়, বা তুমি তার যদি রাইভেল হও, তুমি তার যদি কম্পিটিটর হও, এবার সেই জিনিসগুলো যদি পেয়ে যায়, এই কালা জাদু ব্ল্যাক ম্যাজিক হয়ে যাবে। এবং এগুলো সব শ্মশান ক্রিয়া। আচ্ছা, শামুকের মাধ্যমে বহু ক্রিয়া হয়। শামুক, ইয়েস, শিঙি মাছের মাধ্যমে বহু ক্রিয়া হয়, শিঙি মাছের মাধ্যমে বহু ক্রিয়া হয়, শামুক দিয়ে বহু ক্রিয়া হয়। আচ্ছা, দূর থেকেও কি ব্ল্যাক ম্যাজিক করা যায়? দূর থেকেও ব্ল্যাক ম্যাজিক করা যায়। কারণ আমি এই প্রশ্নটা এই কারণেই রাখছি যে তুমি বললে যে পরনের বস্ত্র হোক, মাথার চুল হোক, নখ হোক, এই সমস্ত জিনিসপত্রকে ব্যবহার করে কালো জাদু খুব ইজিলি করা যায়, ইজিলি করা যায়। ঠিক আছে। এবার কেউ আমার ওপর ব্ল্যাক ম্যাজিক করতে চাইছে, সে ধরো আমার থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে রয়েছে, তার কাছে আমার কোনো অ্যাক্সেস নেই, তার কাছে আমার কোনো জিনিসপত্র নেই, না। তাহলে সেও কি আমার ওপর ব্ল্যাক ম্যাজিক করতে পারে? তোমার যদি ছবি পেয়ে যায়, ব্ল্যাক ম্যাজিক করে দিতে পারে। ছবি তো পাওয়া এখন অ্যাভেলেবেল, সকলেই এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই ছবি রয়েছে। সত্যিই ছবি দিয়ে হয়? সত্যিই ছবি দিয়ে হয়, ব্ল্যাক ম্যাজিক তো হয়। কিন্তু বশীকরণ, তোমার সঙ্গে বশীকরণের যে সৎকর্ম রয়েছে বা আকর্ষণ ক্রিয়া যেটাকে বলি, সেটা ছবির মাধ্যমে করা সম্ভব। কিন্তু করা কখন সম্ভব? যখন তার সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে। আননোন কোনো লোককে তুমি করতে পারবে না, যে বলে মিথ্যে কথা বলে, আমি মিডিয়ার সামনে চেঁচিয়ে বলে গেলাম, অসাধু ব্যক্তিরা বলে। তোমার সঙ্গে তার কানেকশন রয়েছে, শারীরিক সম্পর্ক যদি থাকে আরও ভাবে প্রকটভাবে হয়। তার সঙ্গে ছিল তোমার বহুদিনের সম্পর্ক, মাঝখানে হঠাৎ করে কেটে গেল, সেই জায়গাটা জোড়া লাগানো সম্ভব বশীকরণের মাধ্যমে। তাও এটা স্টেবল নয়, সারা জীবনের বশীকরণ নয়। কিন্তু এই ভ্রান্ত ধারণাতে 72 ঘন্টায় বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, 24 ঘন্টায় বশীকরণ, আমি এগুলোর বিশ্বাসী নয়। তাহলে মানুষ সব মানুষকেই বশীকরণ করে ফেলতে পারত, করছে না কেন? লজিকে আসতে হবে, সায়েন্সে আসতে হবে। বশীকরণ সম্ভব, বহু প্রাচীন বিদ্যা, বহু প্রাচীন একটি অধ্যায়। কিন্তু তার সঙ্গে তোমার যোগাযোগ থাকতে হবে, তার সঙ্গে তার কানেকশান থাকতে হবে, তার সঙ্গে তার পারিবারিক সম্পর্ক থাকতে হবে, তার সঙ্গে তার শারীরিক সম্পর্ক থাকতে হবে, যাদের সঙ্গে হাজব্যান্ড ওয়াইফ, বা যেমন আমরা ধরো পরকীয়া, এখন একটা মারাত্মক ঢল নেমেছে পরকীয়া। পরকীয়া মারাত্মকভাবে কানেক্টেড। ফ্যামিলি লাইফ সুন্দর, তোমার বৈবাহিক জীবন, কিন্তু মাঝখানে একজন ঢুকে পড়লো। তাকে সঠিক হতে হবে। সে মিথ্যে কথা বলে প্রলুব্ধ করে কোনো কাজ করা যাবে না। সে কাজ আমি তো করি না, কে করে জানি না, কিন্তু যার যদি সত্যিকারের সংসার ভাঙে, সেখান থেকে সেই পরকীয়া কিন্তু কাটানো সম্ভব। সম্ভব কাটানো। কিছু ক্রিয়া আছে শাস্ত্রমতে সম্ভব, সেটা আপনি করতে পারেন বা আমরা করতে পারি, তাতে কোনো পাপ বা অপরাধ নয়। আপনি একটা জীবন বাঁচাচ্ছেন, যদি আপনার ক্যাপাসিটি থাকে আপনি করুন। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আমাকে এমন কোনো একটা মন্ত্রের গাইডেন্স দাও, যেই মন্ত্রটা চ্যান্ট করলে বা যেই মন্ত্রটা আমি যদি রোজ জপ করি, তাহলে কেউ যদি আমার ওপর ব্ল্যাক ম্যাজিক করে বা কেউ যদি আমার ওপর কালো জাদু করতে চায়, সেটা থেকে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো। একদম। এরকম কি মন্ত্র আছে? দেখো, প্রথম কথা, যার দীক্ষা হয়ে গেছে, যারা দীক্ষিত, তারা গুরুমন্ত্র জপ করতে পারে। যারা দীক্ষিত নয়, তারা যারা ব্রাহ্মণ সমাজ ব্যবস্থা বা যারা গায়ত্রী মন্ত্র জপ করতে জানেন বা গায়ত্রী মন্ত্র করেন। কিন্তু গায়ত্রী মন্ত্র জপের আবার নিয়ম আছে। গায়ত্রী মন্ত্র, গায়ত্রীকে সাপ দেওয়া রয়েছে, তাহলে সাপ মোচন মন্ত্র পাঠ করে কিন্তু গায়ত্রী মন্ত্র অ্যাক্টিভেট করতে হবে, তবেই কিন্তু গায়ত্রী মন্ত্র অ্যাক্টিভেট হবে। আমার মনে হয় ইউটিউবে আজ পর্যন্ত কেউ সাপ বিমোচন মন্ত্র গায়ত্রীর বলেননি। গায়ত্রী মন্ত্র পাঠ করার আগে সাপ বিমোচন মন্ত্র পাঠ করে তবেই গায়ত্রী মন্ত্র করতে হয়, করলে তবেই গায়ত্রী মন্ত্র কিন্তু অ্যাক্টিভেট হবে। গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। কিছু পারছি না, আমার কিছু নেই,
তাহলে আমি কি করব, আমি একটা সামান্য সিম্পল মন্ত্র বলবো, সেই মন্ত্রটা পাঠ করতে করতে যদি একটু হলদে সর্ষে, যেটা পিলা সরষু বলি, সেই হলদে সর্ষে যদি আমরা বাড়িতে ছড়াই বা আমার মাথার ওপর দিয়ে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আমরা সেটা যদি আমরা ওয়েস্ট পার্টে নিক্ষেপ করি বা জ্বালিয়ে দিই বা বাথরুমে আমি কমোটে ফ্ল্যাশ করি, তাতেও আমি কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের শিকার থেকে কিছুটা হলেও প্রোটেক্টেড থাকতে পারবো। এবং সেটা শনি মঙ্গলবার করতে হবে, মাঝে সাঝেই করতে হবে। মন্ত্রটা আমি একটু বলি। ওং অঘরে অঘরেশ্বরী ঘোর মুখী চামুণ্ডে ঊর্ধ্বকেশী হ্রিং ক্রিং ফট সোহা। মন্ত্রটা আমি আবার চ্যান্ট করে দিই। ওং অঘরে অঘরেশ্বরী ঘোর মুখী চামুণ্ডে ঊর্ধ্বকেশী হ্রিং ক্রিং ফট সোহা। এই মন্ত্র চ্যান্ট করে মাথার ওপর দিয়ে সর্ষে 7 বার অ্যান্টিক্লকওয়াইজ ঘুরিয়ে বাথরুমে কমোটে গিয়ে ফ্ল্যাশ করে দেয়, নাহলে ওই সর্ষেটাকে আগুনে জ্বালিয়ে দেয়া। এটা শনি মঙ্গলবার যদি করা যায়, আপনি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর শিকার থেকে যদি তাৎক্ষণিক রিকভারি চান করতে পারেন, কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে এতে কিন্তু প্রোটেক্টেড হবে না। আর একটা টিপস সবাইকে দিয়ে যাই, যদি কালা ধুতরার শেকড় পাওয়া যায়, যদি সেই কালা ধুতরার শেকড় আগের দিন তাকে নিমন্ত্রণ করে এসে সে অমাবস্যার দিন পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে না খাবার দাবার খেয়ে সেটা যদি তুলে কোনো অষ্টধাতুর মাদুলির মধ্যে চোখে ভরে কালো কাঠ দিয়ে কোমরে ধারণ করা যায়, তাহলেও কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের শিকার থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাওয়া যায়। আচ্ছা, নিষ্কৃতি পাওয়া যায়। কিছু কিছু জিনিস আছে যেগুলো আজ পর্যন্ত মিডিয়ায় কেউ বলেনি। আমি মানুষের উপকারার্থে যেটুকুন আমি জানি, আমার সব জ্ঞান নেই, কিন্তু যেটুকুন আমার জ্ঞান, মানুষ নিজেরাও যদি করতে পারে, কিন্তু অবশ্যই আদেশ এবং গুরুর দীক্ষা তার প্রয়োজন, না হলে কিন্তু কার্য হবে না। কারণ গুরু ছাড়া কোনো বিদ্যাই সফল হয় না, তাকে দীক্ষিত হতে হবে, না হলে গুরুর আদেশ নিয়ে করতে হবে। তা সে যে গুরুই হোক, তার বাবা যদি বেঁচে থাকেন বাবার কাছ থেকেও আদেশ নিয়ে করতে পারেন, কারণ বাবা পৃথিবীর শ্রেষ্ঠ গুরু। কি করে বুঝবো যে কেউ আমার উপর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করছে? ওই যে তোমাকে বললাম, তুমি যখনই দেখবে যে একটু অ্যাবনর্মালিটি হচ্ছে, তোমার মধ্যে কিছু অ্যাবনর্মালিটি হচ্ছে, তোমার লেথার্জিটিক একটা হচ্ছে, তোমার ওজন ডিটোরিয়েট করছে, ওজন হ্রাস পাচ্ছে, জায়গা থেকে শারীরিক কোনো রকম প্রবলেম নেই, বিভিন্ন রকম ব্লাড টেস্ট করার পরও দেখা যাচ্ছে যে আমার শারীরিক কোনো প্রবলেম নেই, কিন্তু তবুও আমার গায়েতে একটা ঘায়ের মতো র্যাশ বেরোচ্ছে, আমার চোখের যেন দৃষ্টিশক্তি, আমার সবসময় ঘুম ঘুম পাচ্ছে, লেথার্জিটিক লাগছে, বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না, নোংরা থাকতে ইচ্ছা করছে, পরিষ্কার হতে ইচ্ছা হচ্ছে না, স্নান করতে ইচ্ছা করছে না, সব কিছুর মধ্যে একটা হতাশা, একটা নৈরাশ্য আমাকে যেন ঘিরে খাচ্ছে, মানে ঘিরে রেখে দিয়েছে, তখনই তুমি জানবে তোমার ওপর কোনো নেগেটিভ ভাইব্রেশন বা তোমার ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। বা আমরা অনেক সময় শুনি তোমার রাশ হালকা। আগেকার দিনে মানুষ বলতো, এই রে তুই শ্মশানের কাছ দিয়ে এলি শনিবার, আজকে তোর রাশ হালকা, তোর জ্বর এসে গেল। আগেকার মা কাকিমা জেঠিমারা বলতো, যারা গ্রাম দেশে থাকতো, শ্মশানের পাশ দিয়ে এলে নমস্কার করা, শ্মশানের পাশ দিয়ে এলে রাশ হালকা বলা। তো এই ধরনের ঘটনাও ঘটে। শ্মশানের পাশ দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে দেখা গেল যে এসেই বাড়িতে জ্বরে পড়ে গেলাম, প্রচণ্ড পরিমাণ জ্বর কিছুতেই নামছে না, আমরা ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, কিন্তু জ্বরটা নিয়ে যেন ভুগছি। তারপরে এই টোটকা টুটকি, জল পোড়া, নুন পোড়া, এই সমস্ত যেসব গ্রামের কনসেপশনগুলো আছে, দেখো এগুলো করতে করতে দেখা যায় অনেক সময় কমে যায়। এখনও কিন্তু গ্রাম দেশে এই প্রচলন কিন্তু রীতি রয়েছে, এবং সবেতেই কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কাজ কিছু তো কিছু হয়। লোক এত কেন বোকা? তো লোক বারবার হবে না দাদা। লোক কি বারবার বোকা হবে? তুমি কি লোককে বারবার ঠকাতে পারবে না। ওকে, তো এবার লাস্ট আমি একটা পুরোপুরি আউট অফ দ্য টপিক গিয়ে বলো কিছু জিনিস জানতে চাই। সেটা হচ্ছে, এই এপিসোডটা আস্তে আস্তে অলমোস্ট জানুয়ারি মাস শেষ হয়ে যাবে 2026-এর। তো আজকে জানুয়ারির 15 তারিখ, আজ 15 তারিখ, আজ 16। হ্যাঁ, আজকে জানুয়ারির মাসের 16 তারিখ, এবং অলরেডি 15টা দিন কেটে গেছে। 16 নম্বর দিনের অর্ধেক দিন এখনও আমাদের বাকি রয়েছে। এর মধ্যেই আমরা আমাদের চারপাশে অল ওভার ওয়ার্ল্ড বলো, আমাদের ভারতবর্ষে অনেক কিছু এরকম চেঞ্জেস দেখেছি যেগুলো আনএক্সপেক্টেবল। একদম। আগামী দিনগুলো কীরকম হতে চলেছে আমাদের প্রত্যেকের জন্য, আমি কোনো পার্টিকুলার রাশির নাম ধরে তোমাকে জিজ্ঞেস করছি না, কোন ধরনের মানুষ সেটা যে কোনো রাশি হতে পারে, তুমি আমাকে একটু বলো যে কোন কোন মানুষের এই পুরো বছরটা কীরকম যেতে চলেছে। দেখো, প্রথমে ওভারঅল বলি, সকলের ক্ষেত্রে কিন্তু একটা দোটানার মধ্যে আমরা সবাই থাকবো এই 2026 সাল। আমরা যেগুলো সমস্ত চিন্তাভাবনা করছি যে এইটা হতে পারে ওটা হতে পারে, সেগুলো কিন্তু কোনোটাই ঘটবে বলে মনে হয় না আমার, আচ্ছা, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট অনুযায়ী। এই বছরেতে যদি তুমি পুরোপুরি যদি আমাদের চার্ট দেখো, সেই চার্ট অনুযায়ী তুমি দেখবে যে এই বছরটা একটা ওভারঅল বছর। 2026 সাল মানে 1 নম্বর সংখ্যার সাল, রবির সাল। তাহলে গভর্নমেন্ট ওরিয়েন্টেড জায়গা থেকে কোনো নতুন রুলস আসতে চলেছে সকলের জন্য। আচ্ছা, গভর্নমেন্টের কাছ থেকে কোনো রুলস আসতে চলেছে, গভর্নমেন্টের কোনো কিছু পলিসিতে ইমপ্লিমেন্টেশন হতে চলেছে এই 2026 সালে। গভর্নমেন্ট ওরিয়েন্টেড যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গায় কিছু অদল বদল হওয়ার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো পলিসি
আসতে চলেছে 2026 সালে, যেটা আমাদের মেনে চলতে হবে। ওভারঅলের ক্ষেত্রে বললাম, ইকোনমিক্যাল জায়গা সকলেরই আলাদা আলাদা রাশিচক্র, সকলেরই আলাদা আলাদা লগ্ন, তো সেক্ষেত্র থেকে সকলেরই আপস অ্যান্ড ডাউনস চলবে। কিন্তু এই 2026 সালে যেহেতু রবির বছর, এবং এই 2026 সালে এখনও পর্যন্ত বৃহস্পতি 11ই মার্চ পর্যন্ত বক্রী থাকবে, এবং বৃহস্পতি 11ই মার্চের পর মার্গী হবে, এবং জুন মাসের 2 তারিখের পর বৃহস্পতি জেমিনাইজ থেকে, মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কটে এসে এক্সল্টেড হবে, এবং অলরেডি শনি কিন্তু মীন রাশিতে বসে রয়েছে, এবং সে কিন্তু তৃতীয় দৃষ্টিতে টোরাসকে দেখছে, বৃষ রাশিকে দেখছে। সুতরাং এই ওভারঅল যে প্ল্যানেটগুলোর গোচর, এবং রাহু কেতুরও গোচর আছে, সেটা লাস্টের অধ্যায়ে গিয়ে গোচর হবে। কিন্তু ওভারঅলে যে বৃহস্পতির সামনে একটা বড় ট্রানজিট রয়েছে, 1 বছর করে বৃহস্পতি থাকে, বৃহস্পতি যেহেতু আমাদের দেবগুরু, সেক্ষেত্র থেকে আমাদের জীবনেতে বৃহস্পতি এবং রবির কনজাংশন, বা বৃহস্পতি রবির এই যে একটা গোচর ফল, রবি তো প্রতি মাসে একটা করে ঘর চেঞ্জ করে, কিন্তু বছরটা যেহেতু রবির রুলড রবি, সেক্ষেত্র থেকে কিন্তু বৃহস্পতিও কিন্তু যেহেতু দেবগুরু, তাহলে দুজনের মধ্যে একটা কন্ট্রোভার্সি বলবো না, একটা রুলস, একটা পলিসি, একটা নতুন আঙ্গিক আমরা কিন্তু 2026-এ দেখব। আচ্ছা, সব কিছুর মধ্যে একটা অদল বদল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। গভর্নমেন্টের রুলস পরিবর্তন হতে পারে, পলিসি পরিবর্তন হতে পারে, কিন্তু আমাদের জীবনেতে পরিবর্তনের জায়গা কিন্তু আমরা খুব একটা দেখছি না। এবার ক্ষেত্রে আমি বলবো, ধরো মেষ রাশির জাতক জাতিকা, মেষে 7.5 চলছে, শনি মেষের দ্বাদশে বসে আছে, 12 হাউসে বসে আছে। তাহলে শনি দ্বাদশে বসে থাকা মানে মেষের 12 হাউসে বসে থাকা মানে মেষ সাপেক্ষে, চন্দ্র সাপেক্ষে দ্বাদশে, তাহলে সেক্ষেত্র থেকে 7.5 ফার্স্ট স্টেজ, এবং দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি রয়েছে, এবং তৃতীয় ঘরে জেমিনাইজে জুন মাস পর্যন্ত বৃহস্পতি থাকবে। তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস থাকলেও মেষ রাশিতে একটা স্টেবিলিটি আসার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে আফটার 11 মার্চ। এবং মেষ রাশি থেকে চতুর্থ ভাবেতে বৃহস্পতি যখন যাবে, এক্সল্টেড হবে, তাহলে সেই জায়গা থেকে বৃহস্পতি যদি জীবকারক গ্রহ হয়, তাহলে বৃহস্পতি দশম কানেকশানে চন্দ্র, তো সেই জায়গা থেকে কিন্তু মেষ রাশির বিদেশ যাত্রার যোগ হতে পারে, বাইরে যাওয়ার একটা কানেকশন তৈরি হতে পারে। পলিটিক্যালি যারা কানেক্টেড হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্ল্যাটফর্ম বা নতুন কোনো ডেজিগনেশন পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার জায়গা তৈরি হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশি হচ্ছে অধিপতি গ্রহকে, বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এবং সেই শুক্রের ওপর কিন্তু অলরেডি শনির দৃষ্টি রয়েছে। শনি মীন রাশিতে বসে তৃতীয় অ্যাসপেক্টে শনি টোরাসকে দেখছে, বৃষ রাশিকে দেখছে। সেকেন্ড হাউসে জেমিনাইজেতে বৃহস্পতি বসে রয়েছে, কিন্তু সে বক্রী অবস্থায় 11ই মার্চ পর্যন্ত। তাই 11ই মার্চ পর্যন্ত ইকোনমিক্যাল জায়গা ব্যালেন্স। 11ই মার্চের পর যখন বৃহস্পতি বক্রী থেকে মার্গী হবে, তখন কিন্তু ইকোনমিক্যাল জায়গা খুব ভালো হওয়া, এবং যখন 2রা জুন বৃহস্পতি কর্কট রাশিতে এসে ঢুকবে, তখন কিন্তু টোরাসের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বিদেশ যাত্রার যোগ তৈরি হওয়া, কোনো কম্পিটিটিভ এক্সামের সফলতা পাওয়ার জায়গা, ইন্টারভিউ বা কোনো রকম প্রমোশনে যদি আটকে থাকে, সেই প্রমোশনের জায়গা এনহ্যান্স হয়ে যাওয়া। আচ্ছা, পরবর্তী হচ্ছে জেমিনাইজের ঘরেতেই কিন্তু বসে রয়েছে তোমার বৃহস্পতির ক্ষেত্রে জেমিনাইজ ঘরটা খুব একটা শুভ ফলদায়ক নয়। তা সত্ত্বেও যেহেতু বৃহস্পতি বসে রয়েছে এবং সে 9th অ্যাসপেক্ট জায়গাগুলোকে দেখছে এবং পঞ্চম ভাবকে দেখছে, সেক্ষেত্র থেকে এই জেমিনাইজের ক্ষেত্রেও কিন্তু একটা ওভারঅল সাল। কিন্তু এই জেমিনাইজের ক্ষেত্রে কোর্ট কেসের একটা সম্ভাবনা, লিটিগেশনে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা, ভুল কথা বলার জন্য পানিশমেন্ট হওয়ার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা, যারা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো লুজ স্টক করার জন্য জায়গা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা, কোনো পারিবারিক সূত্রে কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা, পরিবারে বাবা মায়ের শারীরিক জায়গা ক্ষতি হওয়ার সম্ভাবনা। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ওভারঅল খুব একটা ভালো নয়। পরবর্তী রাশি চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশিতে আপাতত যেরকম চলবে, কর্কট রাশির শারীরিক জায়গাটা একটু দুর্বল হওয়ার জায়গা তৈরি হতে পারে। কর্কট রাশিতে মানুষের জীবনযাত্রা অনুযায়ী টুকটাক একটু ইমোশনাল লোক, তাহলে ইমোশনকে আমাকে কন্ট্রোল করে নিতে হবে। প্রেম ভালোবাসায় নতুন টুইস্ট আসতে চলেছে, যা প্রেম কেটে গেছে সেই প্রেম ভালোবাসায় আবার নতুন টুইস্ট, নতুনভাবে আবার শুরু করার একটা জায়গা আসতে চলেছে। কিন্তু 2 জুনের পর থেকে কর্কট রাশিতে যখন বৃহস্পতি এসে এক্সল্টেড হবে, চন্দ্রের সঙ্গে কনজাংশন করে গজকেশরী বানাবে, রাজযোগ তৈরি করবে, এবং সমসপ্তমে যখন দৃষ্টি দেবে তার পার্টনারের জায়গাকে, তখন কিন্তু ডেফিনেটলি তার রিলেশন, তার সন্ততির জায়গা, সন্তান না হলে প্রেগনেন্সি আসার জায়গা, এবং বিদেশ যাত্রা, ইকোনমিক্যাল স্টেবিলিটি, কোনো কিছু নতুন পারচেজ, জমি জায়গা বা গাড়ি কেনার জায়গা তৈরি হতে পারে। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশিতে অলরেডি শনির ধাইয়া চলছে, কারণ সিংহ রাশির সাপেক্ষে শনি কিন্তু অষ্টমভাবে বসে রয়েছে। অষ্টম এবং চতুর্থে যদি শনি থাকে গোচরে, তাকে আমরা ঢাইয়া বলি। তাহলে সিংহ রাশিতে এই মুহূর্তে ঢাইয়া চলছে, কিন্তু সিংহ রাশির দ্বাদশে বৃহস্পতি আসবে 2 জুন। এখন অলরেডি একাদশে রয়েছে বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। মার্গী হয়ে গেলে একাদশ ভাব থেকে সিংহ রাশি ঢাইয়া চললেও সে কিন্তু রেজাল্ট পাবে, কারণ সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি রুল করছে এই বছরকে, কারণ 1 নম্বর সংখ্যা। তো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি পাওয়া, পলিটিক্যাল জায়গা থেকে পজিটিভিটি পাওয়া, শারীরিক জায়গা একটুখানি সমস্যা তৈরি করলেও ইকোনমিক্যাল জায়গা কিন্তু স্টেবল দিয়ে দেবে, ইকোনমিক্যাল জায়গা কিন্তু একটা পজিটিভিটি দেবে।
পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ সাপেক্ষে একাদশে বৃহস্পতি আসবে, কারণ কর্কট রাশি একাদশ ভাব এবং এই মুহূর্তে দশমভাবে রয়েছে। সেক্ষেত্র থেকেও কিন্তু কর্মের জায়গা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ওভারঅল একটা ভালো জায়গা। ওভারঅল যদি কোনো রকম ইন্টারভিউ বা প্রমোশন আটকে থাকে এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা মিডিয়া ওরিয়েন্টেড, জার্নালিস্ট ওরিয়েন্টেড, সেলস ওরিয়েন্টেড কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির এবছর 2026 সাল আপাতত মোটের ওপর কিন্তু ভালো একটা রেজাল্ট আসতে চলেছে। পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু পঞ্চম দৃষ্টিতে তুলাকে দেখছে। তাহলে এই পঞ্চম দৃষ্টি মানে হচ্ছে আমাদের মন মানসিকতা, ইনভেস্টমেন্টের জায়গা, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই ডেট ফান্ড, যে ফান্ডগুলোতে আমরা ইনভেস্ট করে পয়সা ডবল করার চেষ্টা করি, অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে ইনভেস্ট করা উচিত। কিন্তু ইনভেস্ট করতে পারেন 11ই মার্চের পর থেকে কেনার জায়গা হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এবং এই শুক্রের যে কানেকশন, কারণ তুলা রাশির জায়গাটা হচ্ছে শুক্রের জায়গা, তাহলে প্রেম, প্রীতি, ভালোবাসায় নতুন টুইস্ট আসতে চলেছে। যে সম্পর্ক কেটে গেছিল সেই সম্পর্ক আবার দুবার জীবনে ফিরে আসতে পারে তুলা রাশি। পরবর্তী রাশি হচ্ছে স্করপিও, বৃশ্চিক। বৃশ্চিক রাশির সাপেক্ষে এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি যেহেতু মিথুনে বসে আছে এবং শনির যে কম্বিনেশন রয়েছে সেক্ষেত্র থেকে বলবো, এবং বৃহস্পতির জায়গাটা হচ্ছে মঙ্গলের জায়গা, মঙ্গল মানে হচ্ছে ফায়ার, আর এই বছরটা হচ্ছে রবি, রবিও কিন্তু ফায়ার। তাহলে মাথা গরম করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, নিজের দিশা হারাবেন না, কাউকে লুজটক করে মাথা গরম করে কোনো রকম কথা বলে ফেললে আপনার কাজের জায়গা নষ্ট হবে। সুতরাং ডিসিশন আপনাকে বোল্ডলি নিতে হবে, ডিসিশন আপনাকে চিন্তাভাবনা করে নিতে হবে। চিন্তাভাবনা ছাড়া কোনো ডিসিশন যদি নেন কিন্তু এবছর লস দেবে আপনাকে। মাথা গরম কিন্তু আপনার নেগেটিভ ভাইব্রেশন, সুতরাং মাথা গরম করা যাবে না। স্থির মাথায় স্থির বুদ্ধিতে আপনি কাজ করুন, সাকসেস পাবেনই পাবেন। স্করপিও, বৃশ্চিক। পরবর্তী স্যাজিটোরিয়াস, ধনু। ধনুতেও কিন্তু শনির ঢাইয়া চলছে, কারণ ধনু সাপেক্ষে শনি বসে আসে এই মুহূর্তে চতুর্থ ভাব মীন রাশিতে বৃহস্পতির ঘর। ধনু হচ্ছে বৃহস্পতির অধিপতি গ্রহ, ধনুর জায়গাটা, সেই ক্ষেত্রেও ঢাইয়া চলছে। কিন্তু যেহেতু বৃহস্পতির ঘর এবং রবির কানেকশন, যেহেতু বৃহস্পতির এই ঘরটাও অগ্নিকারক প্ল্যানেট, আগুন, তাহলে আপনার মধ্যে জোশ থাকবে, আপনার মধ্যে স্ফূর্তি থাকবে, আপনি ধর্মকর্মে ইনভলভ হবেন, আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার জায়গা হবে, আপনার বিয়ে, আপনার সন্তানের কোনো পজিটিভিটি, সন্তানের বাইরে যাওয়া, গুরুজনের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। কিন্তু সেভিংস যদি না করেন যত্র আয় তত্র ব্যয় হয়ে যাবে, স্যাজিটোরিয়াসের ক্ষেত্রে বললাম। পরবর্তী হচ্ছে ক্যাপ্রিকন, মকর। মকরের ঠিক অপোজিট ডিরেকশন কর্কট, সেখানেই কিন্তু 2রা জুন বৃহস্পতি আসবে। তাহলে মকরের ওপর দৃষ্টি দেবে, মকরের ওপর দৃষ্টি দেবে মানে চন্দ্র বৃহস্পতির একটা কনজাংশন তৈরি হলো, এটাকে গজকেশরী বললাম। তাহলে 2026 সালে এই বৃহস্পতি জীবকারক প্ল্যানেট এবং রবি গুরুদেবের ঈশ্বরের কৃপায় আপনার অনেক মনোবাসনা পূর্ণ হতে চলেছে, আপনার বাড়ি রিনোভেট হতে চলেছে, আপনি বেড়াতে যেতে পারেন, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন, আপনার বাবা মাকে নিয়ে আপনি সুচিকিৎসা পরামর্শে আপনার বাবা মা রিকভারি হতে পারে, এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। পরবর্তী রাশি হচ্ছে অ্যাকুরিয়াস, কুম্ভ রাশি। কুম্ভ রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে শনি এবং বৃহস্পতি ঠিক অষ্টমভাবে এসে, অষ্টম ভাব না, বৃহস্পতি সাপেক্ষে কুম্ভ রাশিটা অষ্টম ভাব হয়ে গেল। সেক্ষেত্র থেকে বলবো কুম্ভ রাশির শারীরিক জায়গা একটু ডিফিকাল্টিসের জায়গা, অর্থনৈতিক পরিকাঠামো আপস অ্যান্ড ডাউনস হতে পারে, কখনো কখনো আপনার কাছে অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটিটাকে আপনাকে গ্র্যাব করতে হবে, সেটা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, সেভিংস করে রাখতে হবে, সব খরচা করা যাবে না, কারণ সব খরচা করলে পরবর্তীকালে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়তে পারে, মানসিক দুর্বলতা তৈরি হতে পারে, পকেটে পয়সা না থাকলে মানসিকভাবেও কিন্তু দুর্বল লাগে। আমাদের সমাজ ব্যবস্থা এমনই হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠলে আমাদের পয়সা চাই। তাহলে কুম্ভ রাশিকে খুব সচেতনতার সঙ্গে কাজ করতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। চোখ এবং পেট ওরিয়েন্টেড সমস্যা কিন্তু দেখাচ্ছে, তার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। ওকে, পরবর্তী রাশি হচ্ছে মীন, লাস্ট। মীন রাশিতে শনির সাড়ে সাথী, কুম্ভ রাশিতেও কিন্তু শনির সাড়ে সাথী লাস্ট স্টেজ, এটা বলতে ভুলে গেছিলাম। মীন রাশিতেও শনির সাড়ে সাথী সেকেন্ড স্টেজ, কারণ শনিচন্দ্র এই মুহূর্তে বসে আছে, মেন্টাল বাইফার্কেটেড করে দেবে, মানসিকভাবে বাইফার্কেটেড করবে, কোনো ডিসিশন মেকিংয়ে ল্যাক করে দেবে, ভুল ডিসিশন নিয়ে ফেলার জায়গা, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার জায়গা। বন্ধুবান্ধবের সঙ্গ থেকে নিজেকে অ্যানালাইসিস করে আপনাকে বন্ধুবান্ধব এই টাইমে করতে হবে। আপনার সরলতা, আপনার প্রাণবন্ত নেচার আপনাকে কিন্তু দুঃখ দিতে পারে, সেই দুঃখের সঙ্গে লড়াই করার মানসিকতা কিন্তু এই বছরে আপনাকে যোগান করতে হবে, তবেই কিন্তু আপনি লড়তে পারবেন, তবেই কিন্তু দাঁড়াতে পারবেন। কিন্তু এই বছরে আপনার অনেক মনোবাসনা পূর্ণ হওয়ার জায়গাও কিন্তু রয়েছে, সুতরাং নিজেকে খুব কন্ট্রোল করে নিজেকে গুছিয়ে প্রেজেন্টেশন করুন, আপনার জীবনে আপনি জয়ী হবেন। তুমি বললে ধনুতে, কুম্ভতে মোস্ট প্রবাবলি না, ধনুতে ধাইয়া, তোমার সিংহতে ধাইয়া, কুম্ভতে সাড়ে সাথী, মিনে সাড়ে সাথী, মেষে সাড়ে সাথী। ধনুতে আর সিংহতে ঢাইয়া কীরকম এফেক্ট দিতে পারে? দেখো, ঢাইয়া অ্যাকচুয়ালি হরস্কোপেতে যদি শনির পজিশন খারাপ থাকে তবেই তোমার ঢাইয়া বা সাড়ে সাথীতে এফেক্ট। আদারওয়াইজ যদি শনির পজিশন ভালো থাকে তুমি সাড়ে সাথী বা ঢাইয়াতে বিরাট রেজাল্ট করতে পারো, বিরাট পজিশনে যেতে পারো। হরস্কোপেতে শনি দেখতে হবে শনি রাহুযুক্ত কিনা, শ্রাপিত দোষ হয়ে রয়েছে কিনা, সাধু সর্প দোষ হয়ে রয়েছে কিনা, পিশাচ দোষ হয়ে রয়েছে কিনা,
গুরুচণ্ডাল হয়ে রয়েছে কিনা, স্যাটার্নের সঙ্গে কেতুর কম্বিনেশন হয়ে রয়েছে কিনা, মঙ্গল শনির কম্বিনেশন হয়ে রয়েছে কিনা, এবং সেটা পার্টিকুলার কোন হাউসে হয়ে রয়েছে, কোন জায়গায় হয়ে রয়েছে, সব হাউসেই খারাপ নয়, কোন হাউসে রয়েছে সেটা পার্টিকুলার যদি দেখে আমরা ডিসিশনে উপনীত হই, তাহলে সব ঢাইয়া সব সাড়ে সাথীতে তোমাকে কিন্তু খারাপ রেজাল্ট দেবে না। সব ঢাইয়া সব সাড়ে সাথীতে তুমি কোটিপতিও বানতে পারো, তুমি আকাশচুম্বী, তুমি স্কাইজ দ্য লিমিটও তোমার হয়ে যেতে পারে, যা এতদিন হয়নি সাড়ে সাথী ঢাইয়াতে তোমার হয়ে গেল। কিন্তু সাড়ে সাথী ঢাইয়া মানেই ভয় করবেন না। হরস্কোপে শনি ভালো পজিশনে থাকে। শনি হচ্ছে কার্মিক প্ল্যানেট। শনি আপনাকে কর্ম দেবে, শনি আপনাকে সাধুর জীবন পছন্দ করে। শনি হচ্ছে অনেস্ট। আপনি যত অনেস্ট থাকবেন তত আপনার শনিদেব আপনাকে ভরিয়ে দেবে, চপ্পর ফাড়কে দেবে। আমি এক্সপেক্ট করিনি যে বছরটা কার কিরকম যাবে এটা জিজ্ঞেস করাতে এত ডিটেলড এলাবোরেটেড আনসার আমি পাবো। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। কারণ ভীষণ এডুকেটিভ ছিল লাস্ট পার্টটা আজকের এপিসোডের। এবং প্রথমে ঘটনাটা তো শুনলাম, ঘটনাটা আমি আগে থেকে বেশ কিছুটা জানতাম, বাট তুমি আরও ডিটেলড ওয়েতে আজকে শেয়ার করলে। এবং তারপর যে কনভারসেশনটা হয়েছে, কনভারসেশন বলবো না, আজকে আমি জাস্ট শুনেছি আর তুমি বলেছো, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক কিছু জানতে পারলাম। এবং এপিসোডটা রিলিজ হওয়ার পর গল্পওয়ালার পরিবারের মানুষজনও অনেক কিছু জানতে পারবে আজকের আমি এপিসোডটা চেষ্টা করি থেকে। সবসময় কিছু বলার, যাতে মানুষের কিছু উপকার হয়, মানুষ ভালো থাকুক। আমরা সকলেই ভালো থাকতে চাই অরিত্র। যদি 1% ভালো রাখতে পারি, দেখো আমাদের রেসপন্সিবল। হ্যাঁ, এটা থেকে আমার অন্নসংস্থান হয়, আমি তো নির্দ্বিধায় স্বীকার করছি, সকলের অলক্ষ্যে নয়, সকলের সম্মুখে স্বীকার করছি। এতে থেকে আমার অন্নসংস্থান হয়, আমার পরিবার, আমি দুমুঠো অন্ন পাই এতে থেকে। ডেফিনেটলি আপনাদের ভালোবাসার জন্যই পাই। দীর্ঘ 17 বছরের পথ চলা আপনাদের জন্যই এতদিন। মানুষের যদি 1% তার মধ্যে উপকার করতে পারি, আমি চেষ্টা চালিয়ে যাই আমার ক্যাপাসিটি অনুযায়ী যতখানি করার আমি করতে চেষ্টা করি। আমি সেই জন্য টিপস দিই, আমি সেই জন্য মন্ত্র বলি যে আপনারা নিজেরা নিজেদের এনহ্যান্স করুন, নিজেরা ভালো থাকার চেষ্টা করুন। ডেফিনেটলি আপনি ভালো থাকবেন। একটু মানতে হবে, একটু বিশ্বাস রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ সুরজিৎ দা, ভীষণ ভালো লাগলো। অনেকদিন পর কেমন লাগছে তোমার বলো? খুব ভালো লাগছে। অনেকদিন পর তুমি আমাকে ডাকলে, অনেকদিন পর তোমার কাছে এলাম, অনেকদিন পর এসে অনেক কিছু বলতে পারলাম। অনেক চাপা উত্তেজনা বোধহয় এখানে রিলিজ হলো, কারণ অরিত্রর পডকাস্ট মানে চাপা উত্তেজনা রিলিজ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে নিজেকেও কিছুটা হালকা মনে করলাম। এই ঘটনাটা বললাম, সকলের সামনে বললাম। গল্পওয়ালার পরিবার অনেক বড় পরিবার, আরও বড় হোক ভবিষ্যৎ আমার জীবনে। কোথাও না কোথাও একটা জায়গায় গিয়ে খুব ভালো লাগলো যে যারাই তোমার সাথে কন্ট্যাক্ট করেছে তারা আমার এপিসোড দেখা একদম গল্পওয়ালা এপিসোড থেকেই ফোন নাম্বার নিয়ে ফোন করে। তো কোথাও না কোথাও নিজেরও ভালো লাগে যে কোথাও না কোথাও গিয়ে যে প্যাসিভলি হোক, ইনডিরেক্টলি হোক, এই মানুষগুলোর যে হেল্প করতে পারছি, তাদের কাছে তোমাদেরকে পৌঁছে দিতে পারছি। একদমই এটাও কোথাও না কোথাও আমার নিজের পার্সোনালি ভালো। মানুষ শুনবে কি করে, জানবে কি করে কার মধ্যে কি কোয়ালিটি আছে? সে তো প্রকাশ্যে না এলে তুমি বলবে কি করে? সবাইয়ের কাছে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে তো বলা সম্ভব নয়। সেই জন্য তোমাদের মতো এরকম প্ল্যাটফর্ম আছে বলেই আমরা আছি। মানুষ কিছুটা হলেও উপকৃত হয়তো হচ্ছে, যারা যারা যুক্ত হচ্ছেন, যারা যারা হচ্ছেন। আমি তো সব কাজ করি না, আমি দেখে বলে দিই এটা হবে এটা হবে না, আমার দ্বারা সম্ভব নয়। আমার এতে কোনো লজ্জা নেই অরিত্র। আমি সব জানতা বাবুমশাই নয়, সব কিছু জানি না আমি, কিন্তু যেটুকুন জানি সেটুকুন নিষ্ঠার সঙ্গে জানি, প্রাণ দিয়ে জানি। এবং যারা আমার সঙ্গে যুক্ত তারা আমাকে সবাই চেনেন, দীর্ঘ বছর ধরে চেনেন। দীর্ঘ বছর ধরে আমার সঙ্গে যারা তারাপীঠ যান তারা জানেন আমি তারাপীঠে গিয়ে কী কর্ম করি, কী কাজ করি, কীভাবে করি, প্রত্যেকে জানেন। এবং আমি নিজে হাতে নিজে বসে পাশে বসিয়ে সবাইকে কাজ করাই। এরকম নয় সবাই একবারে হু করে দিলাম বেরিয়ে চলে এলাম, এরকম নয়। প্রত্যেককে বসিয়ে হাতে ধরে আমি কাজ করাই, হাতে ধরে কাজ দেখাই এবং সামনে বসে কাজ করে তাদের উপলব্ধি করাই যে জীবন ক্ষণস্থায়ী, ভালো থাকতে হবে। যে কটা দিন থাকবো সে কটা দিন আমরা ভালো থাকবো, আনন্দে থাকবো, সবাই মিলেমিশে থাকবো, হিংসা রাখবো না মনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। ভীষণ ভালো লাগলো। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। অবশ্যই, তুমি ডাকলেই আমি আসবো। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। একদম ভালো। থ্যাংক ইউ। Golpowala, the real paranormal experience.